হ্যালো এভরিওয়ান, আমি কি হেডফোন ছাড়া কি শোনা যাচ্ছে আমাকে ভালো, না হেডফোন লাগাতে হবে? হ্যালো হ্যালো, হেডফোন ছাড়া আমাকে শোনা যাচ্ছে? আর ইউ হিয়ারিং? হেডফোন লাগানোর দরকার আছে? হ্যালো, আপনাকে আমাকে শুনতেছেন? হিয়ারিং? আই এম হিয়ারিং। হেডফোন ছাড়া কি আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কণ্ঠটা কি ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? হ্যালো, হেডফোন ছাড়া? হ্যালো, ওকে ওকে ফাইন, ঠিক আছে, তাহলে হেডফোন লাগালাম না। আমি কয়েকটা সময় আমাদের হাতে কম, আমরা কালকের এন্টিম ক্রুড নিয়ে যে আলোচনা আমরা করেছিলাম বিস্তারিত, আপনারা অবশ্যই সেটা আমাদের কাছে মোটামুটি চলে গেছে। তা আমি আর এন্টিম ক্রুডের আর কয়েকটা পয়েন্ট এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে এই বাচ্চাদের ক্ষেত্রে কি কি হতে পারে এর ছাড়া। যেমন মনে করেন যে সুত হতে পারে, অয়েল লাগানো, বাম লাগানো, পেইনের স্থানে এমনি আপনার শুধু এটা আমি আরও একদিন বলছি, আবার রিপিট করতেছি, করলে ভালো হবে। শুধু আপনার মালিশ করা বা এটাকে প্রেশারাইজ করাই যথেষ্ট না, যেটাকে আমরা সহজ ভাষা বলি চাপ দেওয়া। তো ওইটার সাথে যদি আপনি বাম ইউজ করেন বা অয়েল ইউজ করেন, সেখানেও কিন্তু একটা সুতের একটা ব্যাপার স্যাপার থাকে। পেট ব্যথার সময় মাকে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে বলে, শান্তি, একটা শান্তি ভাব আসবে, রোমান্টিকতা, সেন্টিমেন্টাল, মুনলাইট, এগুলো আপনারা দেখবেন। অনেক সময় বাচ্চারা আজকাল যেটা আমরা ফলো করি যে বাচ্চারা অনেক মোবাইল ফোন নিয়ে অনেক বিজি থাকে, লাভ ড্যান্সিং, লুকিং, অনেক সময় মিররের সামনে গিয়ে আপনার বিভিন্ন ধরনের আপনার এই নিজেকে দেখার চেষ্টা করে বা সাজার চেষ্টা করে, এগুলো অনেকটা আপনার এক্সটেসির মধ্যে আসবে, এক্সটেসির মধ্যে আসবে। এগুলো আপনারা এক্সটেসির মধ্যে এগুলো আসবে। এনজয়মেন্ট চায় সে, একটা হিলারিটি টেন্ডেন্সি তার মধ্যে থাকে, প্লেয়িং এনজয়মেন্ট তার মধ্যে থাকে। এটা আমি আরেকটা দিনের ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম। তারপরে এই সহজে আবার বলি, অনেক বাচ্চা অনেক সময় পালচিটিলে আমরা চলে যাই। কালকে আমরা প্রচুর ডিডি করেছি পালচিটিলের সাথে, যে সফটলি এবং টক করতে বলে, যে আমাকে সুন্দরভাবে আমার সাথে কথা বলতে পারো না, আমাকে ভালোভাবে বুঝাতে পারো না, এভাবে বাচ্চারা মাকে বলে। মা অনেক সময় রাগ করলে সেই সেন্টিমেন্টাল হয়ে যায়। অর্থাৎ কোথায় কোথায় একজন মানুষ সেন্টিমেন্টাল হয় এটা ডিপেন্ড করবে ওই পার্সন এবং তার সারাউন্ডিংয়ের উপর। কিন্তু শব্দটাকে আপনাকে ইউজ করতে হবে অনেক বুঝে সুঝে। হঠাৎ করে সেন্টিমেন্টাল হয় না কেউ, সেন্টিমেন্টাল পার্সন সেন্টিমেন্টাল হয়। তো এইখানে এই রোমান্টিকতা, সেন্টিমেন্টাল, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এন্টিম ক্রুডের ক্ষেত্রে। রাগ করলে বাচ্চা বলে আমাকে রাগ করবে না, আমার সাথে গালাগালি করবে না, আমার সাথে তুমি সফটলি কথা বলো, এই বিষয়গুলো বাচ্চাদের মধ্যে আমরা দেখি। বা তার অসুস্থতার স্থানে ধীরে ধীরে সফটলি হাত বুলে দিতে বলে, জাম্পিং, ড্যান্সিং, তারপরে মায়ের শাড়ি নিয়ে সাজা, টিভি দেখা, ফুচকা খাওয়া, এগুলো কিন্তু এগুলো বিচ্ছিন্নভাবের ব্যাপার না। এগুলো বিচ্ছিন্নভাবে আপনি ফুচকা খাওয়া বলে এন্টিম ক্রুড দেবেন এমনটা না, সবটা টোটালিটি মিলিয়ে মধ্যে এটা আসবে। তারপর আসেন আপনি গল্প করতে ভালোবাসে বাচ্চারা, গল্প শুনে শুনে ঘুম পাড়ালে তাড়াতাড়ি ঘুমায় বা ভালো লাগে তাদের, তুমি একটা গল্প বলো, এটাও কিন্তু এন্টিম ক্রুড একটা ব্যাপার। এটাও একটা রোমান্টিকতার, সেন্টিমেন্টালের একটা ব্যাপার সবার থাকেই। অর্থাৎ একটা ভালোবাসার পিছনে আরেকটা মাঝখানে একটা এন্টিম ক্রুড নিয়ে কেন আলোচনা করছে। এরপরে যে মেডিসিনটা আসছে এন্টিম ক্রুডের সাথে কন্ট্রাডিক্ট করবে, মারাত্মকভাবে কন্ট্রাডিক্ট করবে। আমি একটু গ্রুপ অফ মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করতেছি, যাতে এই আমাদের মিস কম হয়। যেমন মনে করেন যে এন্টিম ক্রুডের কাছাকাছি আর কী কী মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো ধীরে ধীরে পয়েন্ট আউট করার চেষ্টা করতেছি। ডিডিটা ভালো জানা থাকলে হবে কি, বাচ্চাদের ক্ষেত্রে বা বড়োদের ক্ষেত্রে আমরা প্রথমবারে রাইট প্রেসক্রিপশনে যেতে পারি। অনেক সময় দেখা যাবে যে একবার, দুইবার, তৃতীয়বার গিয়ে আমাদের রাইট প্রেসক্রিপশন হয়। এটা যাতে না হয় জন্য ডিডিগুলো করতেছে। যে বাচ্চারা গল্প করতে পছন্দ করে,
সুন্দর করে তাদেরকে বুঝাতে হবে, সব কিছুর মধ্যে একটা রোমান্টিকতা চায়। সে ঘুমাবে, সেখানেও একটা রোমান্টিকতার ব্যাপার স্যাপার রয়ে যায়। এই হলো মোটামুটি এন্টিম ক্রুডের এই সারাংশ। কালকের আলোচনা, আজকের আলোচনায় তার এনজয়মেন্টের মধ্যে থাকবে তার এই হেয়ার স্টাইল, ড্যান্সিং, এই বিষয়গুলো একটা অ্যাফেকশনের একটা ব্যাপার থাকবে, একটা আদর, মায়া, মমতা, ক্যারেসিং, কিন্তু ক্যারেসিংয়ের সাথে সাথে একটা সুদ কন্ডিশন তার মধ্যে থাকবে। সুদ নিয়ে তো আমরা প্রচুর আলোচনা করছি। আজকে যারা নতুন আছেন হয়তো বুঝবেন না, কালকের আলোচনা যারা শুনেছেন তাদের কাছে এটা ক্লিয়ার, এবং পুরোনো লোকরা তো এগুলো অ্যাভেলেবেল ইউজ করে। ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি এর থেকে। এর সাথে আজকে যে নিউ মেডিসিন আমরা বলবো সেটা অনেকটাই ক্রিওজোট, পালসেটিলা, এন্টিম ক্রুড, তারপরে এই জাতীয় যে মেডিসিনগুলো আছে, যারা মানে একটা অ্যাফেকশনেট নেচার নিয়ে তারা জন্মগ্রহণ করে এবং এই নেচারটা তারা লিঙ্গার করে, তাদের সাস্টেইন করে, তাদের মরবাইড কন্ডিশন তৈরি করে এই সাস্টেনের কারণে। অর্থাৎ যেটুক বেশি হয়ে যায় তারপরে তারা মরবাইডে চলে যায়। অর্থাৎ যেটা ব্যালেন্স যদি তারা এটা চায় তাহলে কিন্তু মরবাইড হয় না, ব্যালেন্সের বাইরে যাওয়ার কারণে মরবাইড কন্ডিশন আসে। তো এই রকম একটা মেডিসিন নিয়ে আমরা আজকে আশা করি আলোচনা করব। মেডিসিনটা একেবারে নিয়ম, তবে তার আগে বলছি এখানে যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হবে এটা অনেকেই কন্ট্রাডিক্ট করতে পারেন আমার সাথে। তবে অবশ্যই আমাদের যেই রেপার্টরি যে রুব্রিকগুলো আছে এগুলো মানে আপনি গতানুগতিক প্র্যাকটিস করতেছেন, মনে করেন আপনার 30%, 40%, 50% রুব্রিক কমন মেডিসিন দিয়ে আপনি ভালো হয়ে যাচ্ছেন, ওকে ফাইন, আপনিও স্যাটিসফাই, পেশেন্টও স্যাটিসফাই। কিন্তু যে বাকি 20% বা 30% পেশেন্ট মিস করছে, এটা কিন্তু সমস্যা। এবং এই 30% পেশেন্টের মধ্যেই নির্ভর করতেছে আপনার আর্ট। কেননা আর্টের মধ্যে আমি আর্ট নিয়ে দু একটা ক্লাস আগে আলোচনা করেছি, আজকে আর ওই বিষয়ে যাচ্ছি না। আপনি এই যে 30-40% পেশেন্ট কিন্তু নর্মালি আরোগ্য হয়ে যাচ্ছে আপনার কাছে, এটা কমন স্ট্রাকচারের মধ্যে এরা আছে। যেই স্ট্রাকচারগুলো, যেই পেশেন্টগুলো আনকমন, যেটা হাটকে চলে, তারা নর্মালি তাদেরকে ভাবলে এই পেশেন্টগুলো আরোগ্য হবে না, হয় মিস হয়ে যাবে। এদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই একটু গভীরভাবে ভাবতে হবে। এই পেশেন্টগুলো যখন আপনার হাতে আরোগ্য হওয়া শুরু করবে তখন আপনার সাকসেসফুল রেট তো ভালো, এটা 30% হলে সাকসেসফুল রেট অনেক হাই, কিন্তু বাট আপনি ব্যক্তি মানুষের মধ্যে অনেক ধরনের পরিবার, আপনি একটা অ্যাডভেঞ্চার ফিল করবেন। অ্যাডভেঞ্চার রুব্রিক নিয়ে আমরা কোনো এক সময় আলোচনা করব। আপনি নিজের মধ্যে অ্যাডভেঞ্চার ফিল করেন, যিনি পেশাগত জীবনে অ্যাডভেঞ্চার ফিল করে তার মতো স্যাটিসফাইড পারসন পৃথিবীতে খুব কম আছে। স্যাটিসফাইড পারসন, হ্যাঁ, এখানে হয়তো অনেক জ্ঞানী মানুষ আছে, অনেক বেশি জানেন, জেনারেল নলেজ আছে, তারা বুঝবেন। যিনি পেশাকে এনজয় করে বা পেশাকে অ্যাডভেঞ্চার হিসেবে নেয়, এই যখন আপনার এই বাকি এই যে কেসগুলো নর্মাল যে থিঙ্কিং দিয়ে আপনি এদেরকে রিলিফ দিতে পারতেছেন না, আরোগ্য করতে পারেন, তখন এদেরকে ব্যাপারে যখন আপনি একটু ভাববেন, গভীরে গিয়ে ভাববেন, যত বেশি ভাববেন আপনার ভিতরে আপনার কোশ্চেনের উত্তর আছে, আপনার কোশ্চেনের উত্তর আছে, কিন্তু আপনাকে এটাকে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, কোথায় আমি মিস করতেছি, আমার কেসটার ভিতরে কোন জায়গাটা আমার মিস হচ্ছে, আমি দেখতে পারতেছি না। এজন্য আপনি প্রথমে ভিডিও করেন, রেকর্ডিং করেন, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার দেখেন, কোনো এক সময় মনে হবে যে হ্যাঁ ওই জায়গাটা 2 বছর পরে মনে হবে কেসটা আপনার হাতে নেই, কিন্তু আপনার কাছে মনে হবে যে ওই জায়গাটা আমি মিস করেছি আজকাল যে কোনো একটা আলোচনার পরে, তখন মনে হবে যে এরপরে এই জাতীয় আর মিস হওয়ার সম্ভাবনা কম। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। মেয়ের বয়স হলো 5 বছর। মেয়ের মা জব করে, অফিসের কাজে ট্রেনিংয়ের জন্য তাকে 3 দিন মানে বাসার বাইরে থাকতে হয়েছে। মানে অর্থাৎ মহিলা জব করে, সকালে যায়, বিকেলে আসে, সেই ব্যাপার, ঠিক আছে। কিন্তু এই 3 দিন মহিলা, এই আপনার ভদ্রমহিলা বাসায় আসতে পারেনি, ট্রেনিংয়ের কারণে দূরে তাকে যেতে হয়েছে, সেখানে ছিল। এই যে বাচ্চাটা মা না থাকা, 5 বছরের বাচ্চা, মেয়ে আরও, মা না থাকার কারণে সে খুব বিরক্ত ফিল করে এবং মাকে সে ফিল করে। বাট যখনই মা আসে তারপরে তার দেখেন উল্টা, প্রত্যেকটা কেসের একটা আপনাকে গাইডলাইন করবে। মা আসার পর তার অসুস্থতা শুরু হয়। মা 3 দিন ছিল না, সে কিন্তু অসুস্থ হয়নি, বাট মা যখন ঘরে আসে তখন তার জ্বর শুরু হয়। এখন সে সর্বক্ষণ মাকে চায়, মায়ের করে শুয়ে থাকতে চায়। কিছু সময়
ঘুমানোর পর উঠে মা মা বলে, চিৎকার করে, কান্না করে, রাতে ঘুম থেকে উঠে কান্না করে, বড় বোন যদি তাকে টাচ করে কথা বলে বিরক্ত হয়। পুরো একটা ডাল কন্ডিশনের মধ্যে সে চলে গেছে, একটা জায়গায় নিজেকে আটকিয়ে ফেলেছে। সে চায় মা তার পাশে বসে থাকুক, সে তার আদর চায়, তার বসে তার হাত পা চেপে দিক, চাপা দেওয়া বন্ধ করলে জেগে উঠে কান্না করে, ঘুমের মধ্যে মায়ের হাত ধরে রাখে, ঘুমের সময় বাবার চেয়ে মাকে চায়, শুধু মা মা। দাঁতের ব্যথার জন্য ডেন্টিস্টের কাছে মা নিয়ে যেতে চায়, ডেন্টিস্টের নাম বললে রাগ করে, আমি যাব না, শুধু আমাকে ব্যথার ওষুধ দাও, ব্যথার ওষুধ দিলে আমি ঠিক হয়ে যাব। মা ঘরে দেরিতে আসলে এগ্রেসিভ একটা কন্ডিশন তার মধ্যে তৈরি হয়, কেন দেরিতে করে আসলে। 3-4 দিন তেমন কিছু খায় না, তরল জুস খেয়ে আসে, অনেক বিরক্ত করছে। যখন খাবারের কথা বলা হয় তখন সে খুব ইরিটেট হয়ে যায়। মা বাইরে যাওয়ার পূর্বে নর্মাল ছিল, একদিন রাতে বলে বিস্কুট খাবো, মানে মা আসার পর একদিন রাতে বলে বিস্কুট খাবো, তাকে দেওয়ার পর 1 পিস খাওয়ার পর আর খেলো না, চিৎকার করে আমি আর খাবো না। ঠিক আছে, সে বলে মুখের স্বাদ নেই, খাবার চাই না, খাবার খেতে ইচ্ছা করে না। এখানে এখন এই যে নর্মাল কেসটার মধ্যে প্রথম কথা হলো যে আমরা প্রথম যেটা দেখবো সেটা হলো পালচিটিলা। এই কেসের মধ্যে কেসটা পালচিটিলার না, কিন্তু এটার কাছে এই কেসটা শুনে মনে হবে যেন পালচিটিলা। যারা মাইন্ড সিস্টেমের প্র্যাকটিস করেন তারা জানেন পালচিটিলা ক্লিঙ্গিং মাদার সবচেয়ে বেশি। কিন্তু আমরা গত ক্লাসে বলছি পালচিটিলার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হলো কারো ব্যক্তির সাথে সে জুড়ে না। পালচিটিলা কোনো ব্যক্তির জন্য সে অসুস্থ হয় না, যেহেতু এলিমেন্টস ফর্মের মধ্যে পালচিটিলা নাই, এটা খেয়াল রাখতে হবে। যদি কোনো সময় আপনার কাছে মনে হয় পালচিটিলা পেয়ার অ্যাফেকশন লাভের অভাব পড়লে সে অসুস্থ হয়, যখন কোনো জায়গার থেকে সে সেটা পারছে না, ফর সেকেন্ড যখন ফিল করে। এখন এটা কে ফিল করে? বাচ্চাদের ক্ষেত্রে হয় না, এখন মহিলার ক্ষেত্রে হয়। হাজব্যান্ড হয়তো দেখা গেলো তাকে ফর সেকেন্ড ফিল, বা এখন তো সে তো এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার্সে জড়ে তখন সম্ভব না। সেক্ষেত্রে যখন তার লিমিটেড এরিয়া তৈরি হয় তখন পালচিটিলা অসুস্থ হয়। তখন বাচ্চা মা না থাকলে দাদাদের কাছে ছিল, দাদাদের না থাকলে কেয়ারটেকারের কাছে, অর্থাৎ যে কোনো জায়গার থেকে সে তার যা প্রয়োজন সেটাকে সে নিয়ে নিতে পারবে। এটা হলো পালচিটিলার মেইন কথা। এই জন্য পালচিটিলা রোগীরা খুব বড় ধরনের রোগী কিন্তু আক্রান্ত হয় না। দেখবেন না খুব ডেপথ প্যাথোলজিক্যাল ডিজিজ বা টার্মিনাল ডিজিজ এগুলোতে কিন্তু যেগুলো হয় এগুলো আমাদের মানে সেটার পিছিয়ে আমরা কোনো ক্লাসে আলোচনা করেছিলাম যে এগুলো নর্মাল সমস্যা, এগুলোতে সেই বেশিরভাগ ভোগে। তো এখন মনে করেন এই বাচ্চা টোটালি মাকে সেই ক্লিং করে এবং মাকে সে না পেলে এগ্রেসিভ হয়। এখানে আবার একটা জিনিস ভাবেন যে পালচিটিলা যদি মাকে চায় ঠিকই, কিন্তু মা যদি তাকে সময় না দিচ্ছে এগ্রেসিভ হবে না, এমন একটা অবস্থা তৈরি করবে মা তার প্রতি করুণা দেখাবে, অর্থাৎ সে সিচুয়েশনটা তার ফেভারে নিয়ে আসার জন্য চেষ্টা করবে। তাহলে আমরা এখানে কি দেখতে পারলাম? পালচিটিলা হওয়ার জন্য যতগুলো আপনার তাকে মানে যতগুলো লক্ষণ থাকা দরকার, যতটুকু তার ক্যারেক্টার থাকা দরকার, সবটা কিন্তু পালচিটিলার সাথে মিল নেই। তাহলে আমরা বুঝতে পারি যে পালচিটিলা এখানে হবে না। ক্রিওজোট হলে এখানে কি করতো? ক্রিওজোট পেশেন্ট সবসময় কি থাকে? একটা অ্যাগ্রেসিভ কন্ডিশনে থাকে। সে যে পার্সন তার কথা শোনে না তাকে সে এমনি ছাড় দেয় না, তার সাথে সে ফাইট করে। এ বাচ্চা কিন্তু ফাইট করে না, সে এগ্রেসিভ হয়, কিন্তু এগ্রেসিভের মানদণ্ডটা অনেক হাই লেভেলের না। ক্যামোমিলা সিনা এরা ব্যক্তিকেন্দ্রিকতার খুব কম, এরা মেন্টাল অসুস্থতা যখন তাদের মরবাইড কন্ডিশন আসে এরা খুব ইরিটেট হয়ে যায়, ইরিটেশনের কারণে ব্যক্তিকেন্দ্রিকতা। যেমন ক্যামোমিলার ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিকতা নাই, যে তাকে কমফোর্ট দিতে পারবে তার কাছে সে কী হয়, কোয়াইট হয়। বাট মা যদি এখানে তাকে যত সময় পর্যন্ত তার কমফোর্টেবল লেভেলে তাকে রাখতে পারবে, ক্যামোমিলা ততক্ষণ পর্যন্ত ওকে। যখন তার লেভেলটা চেঞ্জ হয় তখন সে ইরিটেট হয়ে যায়, তখন আর অন্য আরেকটা কোলে ক্যারি হতে চায়। সেখানে যতক্ষণ পর্যন্ত তাকে কমফোর্ট দিতে পারে সে। আর ক্যামোমিলার মধ্যে একটা স্নাফিশ নেচার থাকবে, একটা আনসিভিল টেন্ডেন্সি থাকবে, সিনার মধ্যে একটা খিটখিটে ভাব, একটা ইরিটেশন সবসময় থাকবে। তাকে কিভাবে শান্তি করা যাবে বা কিভাবে তাকে শান্ত করা যাবে সে কোনোভাবেই বুঝে না, তার সারাউন্ডিং, তার আইপিআর বুঝে না এবং সে নিজেও জানে। সবচেয়ে বড় কথা হলো যে দুইজনের একজনও জানে না
কীভাবে প্যাসিভেই হবে। ঠিক আছে, এখানে মেডিসিনটা হলো ক্যাপসিকাম, নতুন নিউ মেডিসিন ক্যাপসিকাম। কীভাবে ক্যাপসিকাম হলো মানে আমি আলোচনার ক্ষেত্রে আপনারা বুঝবেন, খুব ধীর স্থিরতার সাথে আপনাদেরকে শুনতে হবে। এই ক্যাপসিকাম কেন ক্যাপসিকাম হলো, রুব্রিকের সংখ্যা খুব কম। প্রথম রুব্রিক হলো হোম সিকনেস। এখানে হোম সিকনেসটা কোথায়? আমরা হোম সিকনেস বলতে কি বুঝি? গৃহকাতরতা, নস্টালজিয়া, বাংলা ভাষায় যেটা লেখা আছে। কিন্তু রেপার্টরিতে যদি আপনি শুধু এই হোম সিকনেস এই দুই শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে আপনি ইউজ করতে পারবেন না। ইন জেনারেল আমরা হোম সিকনেস বলতে কি বোঝায়, কোনো একটা ছেলে হোস্টেলে চলে গেল বাড়ির থেকে, সেখানে গিয়ে দেখা গেলো যে বেশিরভাগ সময় অসুস্থ থাকে, ডায়রিয়া, পাতলা পায়খানা, জ্বর, সর্দি, কাশি, মানে হোমে থাকা অবস্থায় সে কমফোর্ট ফিল করছে। হোম মানে কি, আমরা বলি না হোম মেড। হাউস আর হোমের মধ্যে পার্থক্য আপনারা অবশ্যই জানেন। হাউস হলো যেখানে একই বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো রুম থাকে, কেউ কারোর সাথে সম্পর্ক থাকে না, প্রত্যেকে আলাদা আলাদা থাকে, কিন্তু আবার একসময় তো আবার একত্রিত হয়, কিন্তু তাদের মধ্যে একটা ব্রাদারহুড সেন্সেশন আছে, কিন্তু দিলের পরিবার পারিবারিক সেন্সেশন নাই, যেটাকে আমরা এই জন্য ক্ষেত্রে একটা হাউস বলি। আর হোম বলি যেখানে প্রত্যেকেই প্রত্যেক ব্যক্তি একে অন্যকে ফিল করে। আপনি হোমের মধ্যে অবশ্যই ড্রেস আপ করে কখনোই থাকেন না। হোমের মধ্যে আপনি খুব নর্মাল একদম মানে ইজি পোশাক আশাক পরে থাকেন এবং সিম্পল হয়ে থাকেন। হোমটা হলো আপনার নিজের জায়গা, যেখানে আপনি কমফোর্ট ফিল করেন। সেখানে আপনি হয়তো দেখা গেলো যে গরমের মধ্যেও আপনি দেখা যাবে যে ইন করে ভালো ড্রেস পরে বাইরে যেতে হচ্ছে আপনাকে, আর ঘরের মধ্যে আপনি স্যান্ডো গেঞ্জি খালি গায়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই। এটা হলো আপনার হোম, সেখানে হলো আপনার নিজের জায়গা। তো আমরা হোম সিকনেস বলতে ইন জেনারেল বুঝি ব্যক্তি যখন তার নিজের যে কমফোর্টেবল পজিশন থেকে যখন অন্য কোথাও ট্রান্সফার হয়, সেখানে যাওয়ার পর যখন অসুস্থতা তার মধ্যে আসে, তখন তো আমরা হোম সিকনেস ওষুধ। অনেক রুগী এরকম পাবে। এই কেসটা একটু ব্যতিক্রম, একটু গভীরে ভাবনা হবে হোম সিক, মানে নর্মালি হোম সিকনেসের যে ভাবনা তার থেকে আমরা সরে গিয়ে এটা ভাববো। এই জন্যে জেনারেল হোম সিকনেস আমরা আলোচনা করে নিচ্ছি। আগে আমাদের রুব্রিক হলো রুব্রিক হোম সিকনেস, তার মধ্যে প্রথম দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন ছিল ক্যাপসিকাম। এখনও সিনথেসিস ল্যাবরেটরিতে এটাকে বোল্ড করা হয়েছে এবং এটাকে সুপার গ্রেড দেওয়া হয়েছে। মানে প্রথম কেন্ট সাহেব এটা দিয়েই শুরু করেছেন, ক্যাপসিকাম দিয়ে। এরপরে অন্যান্য অথাররা বনিং হোসেন থেকে, বোগার থেকে, ক্লার্ক থেকে, কেন্দ্রে সবাই একমত যে সবচেয়ে বেশি পরিমাণে হোম সিকনেস হলো ক্যাপসিকাম। এরপরে অন্যরা ঢুকেছে, আরও অনেক ড্রাগ ঢুকেছে। তবে ক্যাপসিকামের সেন্টারে বসে আছে হোম সিকনেস। আর কীভাবে হোম সিকনেস হতে পারে, আমরা অনেকে দেখি যে বিদেশ যায়, কী করে, চাকরি করতে, অর্থনৈতিক অবস্থার কারণে হোক, পারিবারিক মানে সচ্ছলতা আনয়নের জন্য হোক বিদেশে যায়। বিদেশে কিসের জন্য যায়? টাকা রোজগারের জন্য। সেখানে গিয়ে সে অসুস্থ হয়ে যায়। কেন অসুস্থ হয়ে যায়? সেখানে তার হোম পায় না, সেখানে হোম পায় না। এই হোম না পাওয়ার কারণে ধীরে 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 তার মধ্যে নানান ধরনের প্যাথোলজি। দেখা গেলো যে 10 বছর বিদেশ থেকে আমেরিকায় থেকেছে, কিন্তু দেখা গেলো যে সেখানে উন্নত সব জীবনযাপন। পেশেন্ট দেখা গেলো যে বড় বড় প্যাথোলজি নিয়ে চলে আসছে। গ্রামে ছিল, অসুখ ছিল না। গ্রামে কি ভালো খাবার খেয়েছে সে? গ্রামে তো সে কৃষিকাজ করেছে বা সাধারণ কাজকর্ম করেছে। আমেরিকা ইচ্ছা করলেই আপনি খারাপ জিনিস খাওয়ার কোনো সুযোগ নেই, সেখানে গভর্নমেন্টের অনেক বেশি ওয়াচিং আছে সব বিষয়ের প্রতি। এরকম দেখবেন কিছু মানুষ আপনার বিয়ের পরেও তারা এই হোম সিকনেস ফিল করে। বেশিরভাবে হোস্টেল, আপনার ফরেন কান্ট্রিতে যাওয়া বা বিয়ের পরেও তারা ওইখানে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে, না হলে হোম সিকনেস ফিল করে। এগুলো সব ঠিক আছে। এখন আমরা এই কেসের ক্ষেত্রে হোম সিকনেস কোথার থেকে আসবে, এটা হলো বড় কথা। 1 নম্বর হলো হোম সিকনেস, 2 নম্বর হলো অবস্টিনেট হেডস্ট্রং। একক মেডিসিন দেখেন, অবস্টিনেট। এই জিনিসটা যদি আপনার একবার বোঝা হয়ে যায় না, আপনি প্রচুর কেস করতে পারবেন, প্রচুর কেস। আজকের পরে আপনি প্রচুর কেস। এখন হোম সিকনেস আপনি কোথায় খুঁজবেন? সবসময় তো পাওয়া যাবে না, মাসে 2-1টা, হয়তো বছরে 2-1টা পাবেন, কিন্তু আজকে যে আলোচনা হবে সেখান থেকে আপনি প্রতিদিনই পাওয়ার সম্ভাবনা আছে। অবস্টিনেট হেডস্ট্রং, চিলড্রেন, চিলি,
রিফ্র্যাক্টরি ক্লামসি, একক মেডিসিন হলো ক্যাপসিকাম। অবস্টিনেটের সাবরুব্রিক হলো চিলড্রেন, তার সাবরুব্রিক হলো চিলি, রিফ্র্যাক্টরি অ্যান্ড ক্লামসি। এই রুব্রিকের বহুত কঠিন রুব্রিক, ভালোভাবে না বুঝলে সবগুলো শব্দ একবারে কঠিন কঠিন শব্দ। মানে এই সকল শব্দের সাথে সাধারণত আমরা বাংলা ভাষাভাষীরা যে ইংরেজি জানি তাদের কেউ পরিচিত না, শুধু চিলির সাথে আমরা পরিচিত, চিল। কিন্তু বাকি রিফ্র্যাক্টরি এবং ক্লামসির সাথে আমরা পরিচিত না। এই দুটোর ওয়ার্ড একদম নিউ ওয়ার্ড এবং এগুলোকে খুব গভীরভাবে বুঝতে হবে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আসেন অ্যাভারশন টু গোয়িং আউট। আমি রুব্রিকগুলো আগে বলছি, এরপরে আপনাদেরকে পুরো স্টেট থিম বলে দেবো। রুব্রিক মুখস্থ না রাখলেও আপনি অ্যাভারশন টু গোয়িং আউট। যাক, গোয়িং আউট অ্যাভারশনের মধ্যে আছে, মানে গোয়িং আউট, গোয়িং আউট অ্যাভারশন টু 11টা মেডিসিন, তার মধ্যে ক্যাপসিকাম আছে। এরপরের রুব্রিক কি? হ্যাঁ, চেঞ্জ অ্যাভারশন টু। আমরা কেলিকার্ভ আলোচনায় বলছিলাম, কেলিকার্ভের রুগীরা কেন চেঞ্জ হতে চায় না? তারা ডগমেটিক থাকে, তারা কি থাকে? কনফর্মিজম, যেটা একবার ব্রেনে ঢুকেছে সেখান থেকে তারা আর নিজেকে বের করতে পারে না। রিজিড টেন্ডেন্সি, রিজিড নেচার, আর এই জন্য তারা চেঞ্জ অ্যাভারশন টু। আর এই চেঞ্জ কেন হচ্ছে? সে যে জায়গাটাতে আছে তার হোম, এটা হলো তার জন্য কমফোর্টেবল পজিশন। এই জায়গা থেকে সে চেঞ্জ করলেই তার সমস্যা শুরু হয়। এই জন্য চেঞ্জ অ্যাভারশন টুর মধ্যে আছে। ওকে, আর কোনো রুব্রিক প্রয়োজন নেই। এই পর্যন্ত হলেই আমরা ক্যাপসিকামকে পুরো কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এখন এই কেসের ক্ষেত্রে কীভাবে ক্যাপসিকাম হবে, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই বাচ্চাটার ক্ষেত্রে কি দেখছেন আপনারা? হোম সিকনেস অর্থ হলো একই জায়গায় থাকা। সাধারণ মানুষের মধ্যে কি ধারণা? মানুষ কি যারা এই হোম সিকনেসের মধ্যে নাই, এরা হোমে থাকতে চায় না। এরা মনে করে যে বাইরে যাব, দূরে যাব। সবার এটা টেন্ডেন্সি থাকে, শহর, গ্রাম থেকে শহরে আসবে, শহর থেকে ফরেন কান্ট্রিতে যাবে। এই যে চেঞ্জিং প্রত্যেক মানুষের মধ্যে আছে উপরের দিকে ওঠার, কিন্তু হোম সিকনেস হলো একটা জায়গার মধ্যে আটকা থাকে, একই জায়গার মধ্যে আটকা থাকে। এতক্ষণ আমরা দেখলাম বস্তুগতভাবে একটা প্লেসের দিক থেকে আমরা হোম সিকনেস দেখলাম, কিন্তু এখন আমরা দেখব ইমোশনাল লেভেলে কীভাবে একজন মানুষ হোম সিকনেস থাকে। অবশ্যই মাস্ট, যেহেতু এটা মাইন্ডের মধ্যে আছে, ইমোশনালি আপনাকে ভাবতে হবে। আপনি বস্তুগতভাবে ভাবলেন যে হ্যাঁ, এই ব্যক্তি এই জায়গাটা থাকলে কমফোর্টেবল ফিল করে, ওখান থেকে এখানে ট্রান্সফার হলে সে সিক হয়ে যায়। ওকে, ফাইন। এই জায়গা ধরে আপনি ওষুধ দেওয়ার সম্ভাবনা কিছু আছে, কিছু মানুষকে আপনি আরোগ্য করতে পারবেন। কিন্তু ইমোশনালি কীভাবে হোম সিকনেস হয়, ইমোশনে আবার হোম কোথায়? প্রথম 1 নম্বর পয়েন্ট, একই জায়গায় থাকতে চায় সে। এই জন্য সে অবস্টিনেট, চিলি, রিফ্র্যাক্টরি, ক্লামসি, এই প্রত্যেকটা ওয়ার্ডের আমি ডেফিনিশন আপনাদের সাথে আলোচনা করব। এখন আপনারা শুধু এই পর্যন্তই থাকে। সে যেখানে থাকে ওইখানেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ এই ব্যক্তি ক্যাপসিকাম যেখানে থাকে ওইখানেই সে সীমাবদ্ধ থাকে, তাকে কোনোভাবে সরানো যায় না। সে যেটা বুঝেছে, যেটা চায়, ওই জায়গার থেকে সে পাক আর না পাক, সে যে ব্যক্তিকে চায়, যে মানুষটাকে চায়, যে পার্সনকে চায়, যে অবস্থান, যে বস্তু চায়, ওই যে তার দেমাগের মধ্যে যেটা সেট একবার হয়েছে, ওই সেটটার থেকে সে নিজেকে আর কোনোভাবে সরাতে পারে না, একই জায়গার মধ্যে নিজেকে আটকিয়ে ফেলে। এটা হলো ব্যক্তি মানুষের চিন্তার জগনের হোম সিকনেস। হোম হলো তার চিন্তা, তার ঘরে সে ভালো ফিল করে, তার মাইন্ডের হিসাবে সেটা হতে হবে, তার ব্রেনের মধ্যে যেভাবে চায় ওইভাবে যে কোনো জিনিস সে চায়। এটা হচ্ছে পাক আর না পাক, যতক্ষণ পর্যন্ত পায় না ততক্ষণ পর্যন্ত সে অবস্টিনেট থাকে, জেদ করে, পার্টিনেসিটি। তার মধ্যে সবচেয়ে আরেকটা রুব্রিক হলো পার্টিনেসিটি, ওর পিছে লেগেই থাকে। ওটা পাওয়া যতক্ষণ পর্যন্ত সে রিসিভ না করতে পারবে, পার্টিনেসিটি অর্থ হলো ওই জিনিস লক্ষ্যে না পৌঁছার পর্যন্ত ওখান থেকে কোনোভাবে তাকে সরানো যায়। অবস্টিনেট কিছু সময় পর্যন্ত জেদ করে, একটা সময় পর্যন্ত জেদটা তার ভেঙে যায়।
এজন্য অবস্টিনেট ও পার্টিনিসিটি থাকার কারণে, একসাথে হওয়ার কারণে এ প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ এবং উইথ একটা লিমিটেড এরিয়ার মধ্যে নিজেকে কি করে, কনফাইন করে ফেলে, চিন্তার লিমিটেড এরিয়ার মধ্যে শোনে। এখানে যে এই ব্যক্তিটা দেখেন, এখানে এই ব্যক্তি, এই বাচ্চাটার কী হয়েছে, বাচ্চার মা বাইরে ছিল, সে কিন্তু তখন ঘরেই ছিল, ভালোই ছিল। বাচ্চার মা আসার পর সে মনে করলো যে মাকে তার ফিলিং, মাকে চাই। এখন সে কোনোভাবে মাকে ছাড় দিতে চায় না। এখন সে মনে করে যে মা সবসময় তার সাথেই থাকবে। মা যখন তার সাথে থাকে না, সে বিরক্ত হয়। মাকে কিন্তু সে মারেও না, আবার গালাগালিও করে না। একটা বিরক্তিভাবে, একটা অ্যাগ্রেসিভভাবে একটা রাগ গোসা তার মধ্যে তৈরি হয়। এরকম বাচ্চা অনেক দেখবেন। আপনি হয়তো ভুল করে কিরিওজোর দিয়ে দিয়েছেন, আপনি হয়তো দেখা গেলো যে পালচিটিলা দিয়ে দিয়েছেন। আমাদের সমস্যাটা হয় যে আমরা যারা ডাক্তার, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের পরিবারে হোমিওপ্যাথি প্র্যাকটিস, কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি দিই। কিন্তু বাচ্চার প্রচণ্ড জ্বর, বিভিন্ন মেডিসিন চেঞ্জ হচ্ছে, ঘন্টায় মেডিসিন, 2 দিন 1 দিনের মধ্যে দেখা গেলো 5-7টা মেডিসিন, কিন্তু কাজ হচ্ছে না। স্টেট আমি আরে কেসটা তো পালচিটিলের মতো মনে হয়, কেসটা তো ক্যামোমিলের মনে হয়, কিন্তু কাজ হচ্ছে না কেন? এই যে খুব কাছাকাছি আরেকটা মেডিসিন এসে বসে আছে, যেহেতু এই মেডিসিনটা আমি জানি না। ওদের মাঝখানে এরকম এই কেসের ক্ষেত্রে আমরা অনেকগুলো মেডিসিন ফেল করছি। ফেল করার পর যখন দেখা গেলো, তখন দেখা গেলো যে এটা আসলে ক্যাপসিকামের পেশেন্ট। এই আসলে ক্যাপসিকাম ওই জায়গাটার মধ্যে রিজিট হয়ে বসে আছে, কিন্তু ওর আশপাশে আমরা ঘুরতেছি কিরোজোট, ক্যামোমিলা, সিনা নিয়ে আমরা দিলাম, কাজ হয়। আর্সেনিক নিয়ে অনেক সময় ঘুরতেছি আমরা। প্রত্যেক মেডিসিনের সাথে আমি ডিডি করে দেবো, সেটার দিকে সময়ের অবস্থার উপর বিবেচনা করি। তাহলে এই বাচ্চাটা কোনো জিনিস পাওয়ার জন্য তার মধ্যে যে একটা ফিক্সড আইডিয়া তৈরি করছে, সে ফিক্সড আইডিয়া আবার থুজা মনে করেন না, থুজার ফিক্সড আইডিয়া অন্যরকম। এ নিজেকে ওখানের মধ্যে আটকিয়ে ফেলছে ওটা পাওয়ার জন্য। থুজা হয়তো ইন জেনারেল এবং তার সারা জীবনের চিন্তা এটা। এ কিন্তু স্পেসিফিক একটা সময়ে অসুস্থতার সাথে রিলেট করে এখানে, এটা কিন্তু সবসময় যে সে এই নিজেকে একই জায়গার মধ্যে কনফাইন করে রাখে ক্যাপসিকাম, তা না। যখন তার কন্ডিশনটা ওই জায়গায় আসে, তখনই সে সিক হয়। আবার ওই অবস্থাটা যদি ওষুধের মাধ্যমে মরবাইড কন্ডিশন থেকে যদি ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসা যায়, সে আবার নর্মাল হয়ে যাবে, ওরকম ফিক্সডের মধ্যে থাকবে না। থুজার ক্ষেত্রে কিন্তু তা না, থুজার ফিক্সডেই থেকে যাবে। এর ক্ষেত্রে একই জায়গার মধ্যে শেষ মধ্যে সে যে জিনিসটা চায়, এটাকে সে লজিক্যালি বাদ দেওয়া, এক্সকিউজ করা বা গ্রহণ করা, বাদ দেওয়ার মতো তার যে ইন্টেলেকচুয়াল যে জায়গাটা, এই জায়গাটা তার থাকে না। এই জন্য সে অবস্টিনেট নেচারের ব্যক্তিরা, পার্টিনেসিটি নেচারের ব্যক্তিরা, তারা কখনোই ইন্টেলেকচুয়ালকে ইউজ করতে পারে না। কেন? ইন্টেলেকচুয়াল ইউজ করলে তারা এই দুটো ক্যারেক্টার তাদের মধ্যে কখনোই আসতো না। যেহেতু এই দুটো ক্যারেক্টার তাদের মধ্যে এসেছে, এরা যুক্তি এবং লজিক কোনোটাই তারা মেনে নিতে পারে না। এই জন্য এই অবজেক্টিভ, রিজনেবল, ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট, এই জাতীয় ক্যালকুলেটিং এবিলিটি, ম্যাথমেটিক্যাল এবিলিটি, এই জাতীয় রুব্রিকের মধ্যে কিন্তু আপনারা ক্যাপসিকামকে পাবেন না। ক্যাপসিকাম একটা নির্দিষ্ট জায়গায় নিজেকে ফিক্সড করে ফেলে, ওখানে মধ্যে মনে করো মাকে চাই, মাকে চাই। এখন যে এর চাওয়াটা যে কতটুকু থাকা উচিত আর কতটুকু থাকা উচিত না, এটা তার ব্রেনের মধ্যে আর সেট আপ হয় না। কিন্তু অসুস্থতার বাইরে যদি এটা হয়তো, মা মনে করেন যে 3 দিন যদি ঘরের বাইরে না থাকতো, সকালে যদি বিকেলে আসতো, ওকে ফাইন ছিল, মাকে তো পাওয়া যাচ্ছে, বিকেলে তো পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু সে একবারে অ্যাংগ্রোজ হয়ে যায়নি যে মাকে চাকরিতে যেতে দেবে না, বা চাকরির সময় মা তাকে নিয়ে যাবে, অফিসের পাশে তাকে বসায় চাকরি করবে, এরকম কিন্তু না। বিষয়টা এতে হচ্ছে একদম 3 দিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে তার মাকে দেখে না। এই জন্য সে একটা ভিতরে তার একটা হোম সিকনেস তৈরি হয়েছে। ওই সময় কিন্তু সে অসুস্থ হয়নি। মজার বিষয় হলো এটাই, দেখেন ওই সময়টা, ওই পিরিয়ডে সে অসুস্থ হয় না। ওই পিরিয়ডটা যখন চলে গেল, যেই জিনিসটা সে পায় নাই 3 দিন, সেই জিনিসটা যখন পেয়ে গেছে, তখন সে অসুস্থ হয়ে গেছে। সেই জিনিসটা পেয়ে যাওয়ার পর সে অসুস্থ হয়ে গেছে। অর্থাৎ দেখা হলো পাওয়ার পরে সে কী মনে করলো, এতদিন যে সেই ক্যারেক্টারটা তৈরি করে না, এই ক্যারেক্টারটা এখন সে তৈরি করলো। কী ক্যারেক্টার? এখন সে মাকে পুরোপুরিভাবে একেবারে গ্রাফস করে ফেলছে। সে কোনোভাবে মাকে ছাড় দিতে রাজি না। তার কাছে থাকো, তাকে সময় দাও, এবং তার মাথা টিপে দাও, তার পা টিপে দাও, তার সাথে ঘুমাও, তাকে রাত্রের প্রয়োজনে ঘুমের মধ্যে মাকে হাত ধরে ঘুমাবে। এই জায়গা থেকে তাকে যখন বের করা যায় না, তখনই হলো হোম সিকনেস। এখন আসেন, যেমন এর বাইরে যদি অন্য কেসের ক্ষেত্রে, যেমন ক্রিকেট খেলতে একটা বাচ্চা, যেমন একটা ছেলে ক্রিকেট খেলা তার খুব পছন্দের। অনেক ছেলেপেলে দেখবেন যে এখন বাবা মা চিন্তা করে, এ যদি সারা জীবন ক্রিকেটে খেলে, তাতে এ তো জীবন শেষ। তো বাবা ক্রিকেট খেলে, এর সাথে কমপক্ষে
পাস তো করতে হবে, মানে শ্রেণী মানে ক্লাস তো গুনতে হবে। তুই ফার্স্ট ডিভিশনে পাস না কর, ভালো মার্ক না পায়, জিপিএ তোর এইটা না হোক, কমপক্ষে প্রতি বছর এমন একটা মানে সম্মানজনক মার্ক পা যাতে তুই অন্য ক্লাস তোকে প্রমোশন দেয়। এদের ক্ষেত্রে কি হয়, এরা একটা জায়গার মধ্যে নিজেকে আটকে ফেলে, ক্রিকেট ছাড়া আর সে কিছু বোঝে না। এখন দিন আর রাত একাকার হয়ে গেছে, বলি না আমরা, এর কাছে দিন রাত সব একাকার, এ টোটালি এটার মধ্যে ইনভলভ হয়ে গেছে। এখান থেকে ওই যে হোম সিকনেস, ওই যে এক জায়গার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলে, অন্যদিকে সে মনোযোগ দিতে পারে না। এই বাচ্চারা মায়ের মধ্যে আটকে গেছে, অ্যাভারশন টু গোয়িং আউট, সে বাইরে যেতে পারতেছে না। হোম হলো তার চিন্তা, তার ঘরে সে ভালো ফিল করে, তার মাইন্ডের যে সেট আপ এর মতো করে সে চলতে চায়। ক্যাপসিকামের মনের মধ্যে কোনো কিছু একবার সেট হয়ে গেলে এইভাবে খাবে, এইভাবে চলবে, আর বুঝবে না। ওইখান থেকে তাকে যে তার ব্রেনে যদি কোনো কিছু একবার সেট হয়ে যায় যে কোনো বিষয়, সেখান থেকে আর তাকে নড়ানো যাবে না। এইভাবে খেতে হবে, এইভাবেই খাবে, এইভাবে চলতে হবে, এইভাবে চলবে, তাকে আর বোঝানো যাবে না, ওইখান থেকে তাকে আর সরানো যাবে। এটি হলো হোম সিকনেস। আমি বলছি যে আজকের হোম সিকনেস ইন জেনারেল হোম সিকনেস থেকে সম্পূর্ণ ভিন্ন, এবং আমাদের একটা গাইডলাইন তৈরি হলো যে হোম সিকনেসকে আমরা সাবটাইল মিনিং, শাটাল মিনিং এবং মেটাফরিক্যাল লেভেলে আমরা আরও কত সুন্দরভাবে বুঝতে পারি। তার শরীরে হাত দাও, চাপ দাও, এখান থেকে বের হতে পারে না। এটাই হলো তার পার্টিনেসিটি। আমরা বলি না হোম পেজ, কম্পিউটারে আমরা হোম পেজ দেখি, এক জায়গায় সেটার মধ্যে সব ঘুরে ঘুরে আবার হোম পেজের মধ্যে যায়, ওই শেষ ওইখানে গিয়েই তাকে শেষ করতে হবে। এটাকে সেখানের মধ্যে সে আটকে গেছে, এক জায়গার মধ্যে তাকে আটকেই ফেলছে, হোমের মধ্যে তাকে আটকেই ফেলার কারণে সে অসুস্থ হয়ে গেছে। ওই জিনিস কোনো ব্যক্তি, যে কোনো জিনিস, আপনি মরবাইড কন্ডিশন কখন আসে, যখন সেটা ইমব্যালেন্স হয়ে যায়, প্রাপ্তিটা একেবারে মানে এটা পেতেই হবে, এটা না হলে আমার চলবে না, তার মানে হলো সিক শুরু হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম, ক্যাপসিকাম চেঞ্জ অ্যাভারশন টু পারসিভারেন্স, চেঞ্জেবল মুড। এই যে চিলি শব্দের অর্থ কী? চিলি আমরা বলি না বরফ, বাংলায় বলি আমরা বরফ। চিল রেসপন্স বলে লোকটাকে জিজ্ঞেস করলাম, যেটা আমরা প্লাটিনার ক্ষেত্রে বলেছিলাম যে প্লাটিনার সবসময় একটা চিল রেসপন্স করে। কেমন আছেন? আচ্ছা, মানে আপনি খুব হেসে কথা বললে তা আপনি একটু চুপসে গেলেন, আরে কি বিষয়টা কি? সে যে প্লাটিনায় বসে আছে, কালকে আমরা আলোচনা করছি ব্যাপক, ওখানে চিল, প্লাটিনাকে বলা হয় চিল মেডিসিন, আর সালফারকে বলা হয় হট মেডিসিন, তাই না? হট আর চিলের মধ্যে ইন জেনারেলি বলা হয়। তো আপনি তাকে ওয়ারম কি ওয়েলকাম করতেছেন, সে আপনাকে চিল রেসপন্স করতেছে। মজার বিষয় হলো এটাই। প্লাটিনার মধ্যে আপনি একটা খুব গেলেন কোথাও, ভাই সাহেব কেমন আছেন, আপনাকে অনেক দিন পর দেখলাম, আপনি তো একেবারে হয়তো আপনার কোনো বন্ধুই, পুরনো কোনো বন্ধু, অনেক দিন পর দেখা হলো, বন্ধু এতদিনে অনেক বড় কর্মকর্তা হয়ে গেছে। এটা কী জানি একটা ক্লিপস দেখছিলাম কিছুদিন আগে ফেসবুকে, সেখানে স্টুডেন্টের সচিব হয়ে গেছে, এখন টিচার স্কুল, প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, সে বয়সে স্টুডেন্টের বয়স হয়ে গেছে, সে এখন সচিব বা সচিবের থেকে নিচের পোস্টে আছে এই জাতীয়। তো ওখানে তার অফিসে গিয়ে সে এমনভাবে বলতেছে, তুই এত বড় হয়ে গেছিস, এত বড় কর্মকর্তা, মানে স্টুডেন্ট সে রেসপন্স দিচ্ছে না, সে ভাবতেছে যে কী ব্যাপার, আমি এখন সচিব, সে আমার টিচার ছিল, এক সময় ছিল, কিন্তু আমাকে তো এখন আমার লেভেলে অনার করতে হবে। এটা হলো চিল রেসপন্স। সে দিচ্ছে ওয়ার্ম রেসপন্স, টিচার এখনও তুই করে বলতেছে, আর উনি এসে এটা বাইন্ড করতেছে তার পজিশনের কারণে। এটা আমরা প্লাটিনে। আর এখানে আমরা কি দেখি, চিলি রেসপন্স। চিলি রেসপন্সটা কি? আউট অফ বক্স থিঙ্কিং করে এরা। এক কথা মনে রাখবেন, ক্যাপসিকাম আউট অফ বক্স, অর্থাৎ যে বক্সে সাধারণত চিন্তা করা দরকার, এখানে হাটকে সে চিন্তা করে। এই আউট অফ বক্সের কারণেই তার মধ্যে প্রবলেম শুরু হয়। চিল রেসপন্স, কোনো কিছুতে তার মধ্যে কোনো কিছু নাই, সে একই জায়গার মধ্যে আটকে। যেমন মনে করুন বরফে যদি আপনি বরফ কিসেতে তৈরি হয়? পানি থেকে হয়, তাই তো? পানিকে যদি নির্দিষ্ট তাপমাত্রা নিয়ে যাওয়া হয়, ডাউন তাপমাত্রা, তখন সে বরফ হয়ে যায়। যখন বরফ হয় তখন কিন্তু তার কোনো মুভমেন্ট থাকে না, থাকে একই জায়গায় ফিক্স থাকে। কিন্তু ওটা যখন পানি হয়ে যায় তখন সে গড়ায় যায়, বিভিন্ন দিকে তার জায়গা তৈরি করে দেয়, তার একটা চলমান অবস্থা তৈরি করে। ঠিক ব্যক্তির মধ্যে যখন চিল লেভেল চলে আসে তখন সে কোনো রেসপন্স দেয় না,
আউট অফ বক্সের মধ্যে সে চলে যায়। এরপরে আসেন আনকমফোর্টেবল, চিলের মধ্যে আরেকটা শব্দ হতে পারে আনকমফোর্টেবল। রিফ্র্যাক্টরি, রিফ্র্যাক্টরি একটা অ্যাডজেক্টিভ শব্দ, এটার মধ্যে একটা স্টোবরনেস থাকে, একটা 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 মনে করেন যে রিজিড টেন্ডেন্সি তার মধ্যে থাকে, কোনো কিছু তার উপরও প্রভাব পড়ে না। যেমন মনে করেন একজন ব্যক্তি ড্রিঙ্ক করে, তাকে কোনোভাবে ওখান থেকে তাকে ছাড়ানো যাচ্ছে না, মারেন পিটেন, যেমন চুরি করে তাকে মারেন পিটেন, এটা করেন সেটা করেন, যত ধরনের ওয়াজ নসিহত, তারপরে পুলিশ থানা যাই কিছু করেন না কেন, কোনো কিছু তার উপর যখন প্রভাব পড়ে না, এটাকে বলে আমরা রিফ্র্যাক্টরি অবস্থা। যেমন রিফ্র্যাক্টরি শব্দটা মেইনলি আই ভিশনের ক্ষেত্রে ইউজ হয়, যা আমাদের আই ভিশন রিফ্লেক্ট করে আমাদের ব্রেনের, সেখান থেকে আমরা দেখতে পারি, ওইখানে এই জায়গাটা ভিশনের ক্ষেত্রে ইউজ হয়। এটা আমি এই অল্প জানি, বেশি জানি না বলে এই নিয়ে আলোচনা করছি না আমি, আপনারা একটু দেখে নেবেন। তার ব্রেন কোনো কিছু ঢুকে না, যখন রিফ্র্যাক্টরি লেভেলে চলে যায়, ক্যাপসিকাম অর্থাৎ ক্যাপসিকামের এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এই রিফ্র্যাক্টরি বুঝলে ক্যাপসিকামকে বোঝা হয়ে যাবে, তখন তার ব্রেনে কোনো কিছু নেয় না। ক্লামসি যখন হয় আপনারা জানেন, তাকে দেখে একটা মানে এই কী বলে আটার মতো লেগে থাকা, এটা ক্লামসি নেচার আমরা বলি না, এই শব্দটা আমরা ইউজ করি অবশ্য। ক্লামসি নেচার দেখে মজা লাগবে না আপনার, লোকটার সাথে দেখে, তার আচরণ দেখে, তার সাথে কথা বলে কোনো নো কন্ট্যাক্ট, তার কোনো তেমন কন্ট্যাক্ট থাকে না। রাত্রি 2টার সময় বাচ্চা বললো যে আমার আইসক্রিম চাই, এখন রাত্রি 2টা বাজে আপনি আইসক্রিম দেবেন কোত্থেকে, এখন আইসক্রিম তাকে দিতে হবে, এই জায়গাটার মধ্যে সে আটকে গেছে, এটাই হলো তার ক্লামসি নেচার। অবস্টিনেট হয়ে গেছে, অবস্টিনেটের হাইট, তাকে এই অবস্টিনেটের লেভেলটা এত বেশি উপরে থাকে, তাকে কোনো জিনিস বুঝতে দেয় না, প্র্যাকটিক্যাল জিনিস বুঝতে তাকে দেয় না, প্র্যাকটিক্যাল জিনিস থেকে সে দূরে সরে যায়। এই জন্য আমরা কি বলে থাকি, হোম হলো কমফর্টেবল, আমাকে এইভাবে থাকতে চাই, এই যে এইভাবে আমি থাকতে চাই, যখন ওইভাবে আমি সেটা পাই না, তখন আমি সিকের মধ্যে চলে যাই। এইভাবে থাকতে চাই মানে ঘরের মধ্যে থাকতে চাই, এমনটা সবসময় হবে, এমনটা জরুরি না। আমার চিন্তা, আমি এইভাবে সব কিছু চাই, আমি এইভাবে চাই, এইভাবে আমার মানে সব জিনিস আমরা কি ফ্লেক্সিবল হই। মানুষ ফ্লেক্সিবল বলে মানুষ বেঁচে আছে, যদি মানুষ রিজিড হয়ে যায় তাহলে মানুষ বাঁচবে না। তাহলে তাকে কি করতে হবে, এনভায়রনমেন্ট তাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে, কেন পৃথিবীতে বহু প্রজাতি আছে, তারা পৃথিবী থেকে সরে গেছে, তারা এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না, তারা রিজিড হয়ে গেছিলো। আমরা মাইনাসও থাকতে পারি, প্লাসেও থাকতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এটা দুটো উদ্দেশ্য থাকতে পারে, সেটা হলো যে ম্যানিপুলেটিভ, পালচিটিরা তুমি আমার ছেলের মতো, তুমি আমার বাবার মতো, এটা হতে পারে, সে তার টাকা কম দেওয়ার জন্য একটা বুদ্ধি করে। আর বয়স্ক লোক যদি অঞ্চল ভিত্তিক এটা হয়, সব জায়গায় একই রকম শব্দ, কিছু কিছু অঞ্চল আছে যে ছোট বয়সের লোকদেরকে বয়স্করা বাবা বলে বা মা বলে, মা তুমি কেমন আছো, কিন্তু ঢাকা শহরে এটা আবার বলে, এটা গ্রামের একই এরিয়া, এটা বলছে সোশ্যাল ইকোনমিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আপনি আমি সিলেটে যাই না, সিলেটে নাকি মেয়েদেরকে পুরি বলে, তো অঞ্চল ভিত্তিক আপনাকে বিচার করে এটাকে ব্যবহার করতে হবে। এখন যদি বাবাটার পিছে এটা নর্মালি সম্বোধন হয়, তারপরে সে জেন্টেল রেফারেন্স করে, বড়োদেরকে মানে, ছোটোদেরকেও মানে। আবার যদি উদ্দেশ্য থাকে টাকা কম দেওয়ার, তাহলে সে ম্যানিপুলেট করবে আপনাকে, যে ডাক্তার সাহেব তুমি তো আমার ছেলের মতো, তুমি আমার মেয়ের মতো, এটা। বা বাড়িতে তোমার গ্রামের বাড়িতে গিয়ে ফকির যদি মনে করেন যে কারো বউর কাছ থেকে ভালো খাবার, আজকে খুব ভালো রান্না হয়েছে, ফকিরের বুঝতে পারছে, তখন সে বললো আরে আমাকে কিছু ভিক্ষা দাও, গ্রামের লোকটার সাথে ভিক্ষা দেয়, ফেরত দেয় না। আমার শহরের লোকরা নাই দেয়, যাও চলে যাও। গ্রামে প্রত্যেক বাড়িতে গেলে এই কিছু নয় কিছু দেয়, একটু চাউল দিল, 1টা টাকা দিল, 2টা টাকা দিল, 5টা টাকা দিল, যে যেরকম সামর্থ্য। একেবারে ফকির আসবে, তাকে না করে দিবে, এটা গ্রামে আমি খুব কম দেখেছি। তো ভালো মন্দ রান্না হলো, ফকির যখন একটু চাউল নিয়ে আসলো, তখন বলেছে মা তোমাকে দেখে তো আমার সেই মেয়ের কথা মনে পড়ে গেছে, তুমি তো দেখতে আমার মেয়ের মতো, তোমার ভাগ্যে অনেক বড় কিছু আছে। তখন মহিলা তো বুঝছে, তাই আস্তে আস্তে তাকে মনে করলো যে ভালো মন্দ এখানে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে।
এরকম হতে পারে। এখানে কোশ্চেন হওয়ার কারণে আমি উত্তরটা দিচ্ছি। এটা কিন্তু আপনার ক্যাপসিকামের বাইরের জিনিস। তাহলে আমরা যেখানে ছিলাম, ক্যাপসিকামের অবস্টিনেট নেচারটা হাই লেভেলের থাকে, তাকে কোনো কিছুই বোঝানো যায় না, এবং সে তার কমফোর্টেবল লেভেল, আমি যে জায়গায় থাকি ওই জায়গায় থাকতে চাই। সে মনে করে আমি যে জায়গাটা আছি এটা আমার জন্য কমফোর্টেবল, ওই জায়গাতে থাকতে চায়। এই জন্য সে ওই জায়গায় থাকতে গিয়ে সে ডাল হয়ে যায়। ডাল মানে কি কোনো জিনিস বুঝতে চেষ্টা করে, ডাল মানে কি ঝিমানি, এটাও হতে পারে, কিন্তু ক্যাপসিকামের ক্ষেত্রে সে কোনো জিনিস বুঝতে চেষ্টা করে না। এটা হলো ক্যাপসিকামের কোয়ালিটি। এখানে আরেকটা জিনিস আপনার আসবে, মনোমেনিয়া একটা রুব্রিক আছে। মনোমানি হলে এক জিনিস, মেনিয়া বলে নির্দিষ্ট জিনিস। এখানে কমফোর্টেবল জোনের জন্য মনোমেনিয়া করে না, এটা তার মধ্যে একটা ইম্পালসিভ টেন্ডেন্সি চলে আসে, একটা ইম্পালসিভ টেন্ডেন্সি আছে। এই জন্য সে একই কাজ, যেমন বাচ্চা পানি ঢালতেছে, এটার পিছিয়ে কমফোর্টেবল কিছু না। বাচ্চা দেখা গেলো যে ডিল মারতেছে, এটা অনেকটা সাইকোলজিক্যাল লেভেলের আগের কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশনটা মনোমেনিয়া চলে আসে। যেমন মনে করেন যে অনেক বাচ্চা দেখবেন যে সাবান কামড়ায় খায়, আরে সাবান এটাতে কী খাওয়ার কী হলো, এই ধরনের জিনিস হলো মনোমেনিয়া। অনেকে দেখবেন পেট্রোলের গন্ধ শুধু মানে করতে চায়, টানতে চায়, ওটা ভালো লাগে তার কাছে, সবাই তো টানে। কোনো একটা বিষয়ের মধ্যে যখন কেউ আটকা পড়ে, মনোমানি এক, মেনিয়া মানে এটা তার একটা খারাপ নেচার তৈরি করে, একটা জায়গার মধ্যে সে ক্রেজি হয়ে যায়, ওখান থেকে তাকে বের করা যায় না। সে কমফোর্টেবলের জন্য করে না, ওইটা তার ওই জিনিসটা যখন আসে তখন আর নিজেকে সামলাতে পারে না, তাড়াতাড়ি যে ওইটা কী করে, ওটাকে পিছিয়ে সে ছুটতে থাকে। ঠিক আছে, যেমন সহজ উদাহরণ আপনাদেরকে দিই। একটা এনিমিয়ার পেশেন্ট আপনার কাছে আসলো, এনিমিয়ার পেশেন্ট হলো ব্লাড হিমোগ্লোবিন কমে যাচ্ছে 6, 7, এখন কোনো ট্রিটমেন্টে কিছুই হচ্ছে না, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আপনাকে ব্লাড দিতে হচ্ছে। যখন কোনো ট্রিটমেন্টে কোনো রেসপন্স করছে না, ইনক্রিজ হচ্ছে না, অর্থাৎ একটা জায়গার মধ্যে সে কী হয়েছে, আটকে পড়ে গেছে, তাহলে আমরা সেখানে কি করব, অন্য সাইডে যদি তার নেচারের সাথে মিলে যায় তাহলে ক্যাপসিকাম সেখানে ইউজ করতে পারি আমরা। কেন, এখানে অবস্টিনেট টেন্ডেন্সি তৈরি, চিকিৎসার অবস্টিনেট, তার একটা হিমোগ্লোবিন তো কিছুটা বাড়ানো উচিত, ভিটামিন খাচ্ছে, খাবার দাবারের মধ্যে বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার খাচ্ছে, তারপরে কি হচ্ছে, ট্রিটমেন্ট মানে বাংলাদেশের সেরা ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে, কিন্তু ওই যে একটা অবস্টিনেট জায়গার মধ্যে চলে গেছে, এনিমিয়া আর ব্লাড কাউন্টার উপরের দিকে উঠছে না। সেক্ষেত্রে আমরা যদি এই জেনারেল নেচারের সাথে মিলাই তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি। হোম মিনস শব্দের অর্থ হলো ব্রেন কমফোর্টেবল অ্যাট সাম স্পেসিফিক অ্যাকশন, কোনো একটা স্পেসিফিক অ্যাকশনের মধ্যে তার ব্রেনটাকে সে নিয়ে যায়, এক জায়গায় নিজেকে আটকে ফেলে ব্রেনটাকে, ওইটাকে ব্রেনকে লজিক্যালি বা ব্রেনকে আপনি ফ্লেক্সিবল যদি না করেন, শুধু আপনার হাত ফ্লেক্সিবল হলে চলবে না, ব্রেনের একটা ফ্লেক্সিবিলিটি আছে, সে মানে কোথাও জায়গায় সে কী করে, নিজেকে সারেন্ডার করে, কোথাও সে নিজেকে রিজিট করে, কোনোটাই যখন একই জায়গায় যখন ফিক্সড হয়ে যায় তখন আর সেটা কী হয়, সেটাকে আমরা বলবো হোম। রুগী 3 দিন যাবৎ মাকে মিস করেছে, মা আসার পর জ্বর চলে আসে, যে কেসটা আমরা প্রথম আলোচনা করছিলাম। যেমন কেউ হোস্টেলে থাকে, বিদেশে যায়, এগুলো তো আমরা আলোচনা করছি, এটা নতুন করে আলোচনা করার দরকার নেই। বাচ্চা সেপারেশন থেকে বাচ্চা যখন মা তার এই বাচ্চার দাঁতের ব্যথা শুরু হয়, কিন্তু এই জন্য সে কষ্ট পাচ্ছে, কিন্তু মা তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতেছে, সে যাবে না, বলে আমাকে ব্যথার ওষুধ দাও, এটা খাও। থট, এফেক্ট এবং থট, এই 3টা শব্দ আপনি খেয়াল রাখবেন ক্যাপসিকামের ক্ষেত্রে। থট, এফেক্ট, থট, অর্থাৎ চিন্তা তাকে থট চিন্তা, বা এই যে চিন্তা, থট অর্থ তো চিন্তা না, এটা আসলে চিন্তায় থটের কোনো এক্সাক্ট বাংলা অর্থ আমি খুঁজে পাইনি। ঠিক আছে, থট যখন কাউকে এফেক্ট করে, একটা জায়গার মধ্যে নিজেকে যখন আটকিয়ে ফেলে, তখনই ক্যাপসিকামের সমস্যা শুরু হয়। এর কাছাকাছি আরেকটা রুব্রিক আছে, সেটা হলো যে এলিমেন্ট ফ্রম হোম সিকনেস। হোম সিকনেস আছে, আবার এলিমেন্টস ফ্রম হোম সিকনেস, এর মধ্যে ডিফারেন্সিয়েটটা কী, এটা নিয়ে আমরা আলোচনা করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। হোম সিকনেসের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়, মরবাইড লেভেলে যায় যখন, তার অবস্থা যখন অতিরিক্ত হয়, কোনো ব্যক্তি তখনই অসুস্থ হয় যখন তার
মরবাইড লেভেল যেটাকে আমরা বলি, তার অবস্থা যখন অতিরিক্ত হয়। অতিরিক্ত বলতে কি, এক্সেস অর্থ কি, এক্সেস আপনার কোনো জিনিসের প্রতি বেশিও হতে পারে এবং কমও হতে পারে। যেমন ওপিএমের ক্ষেত্রে আপনারা কি দেখেন, যেখানে তার ব্যথা প্রকাশ করা দরকার, এফেক্ট হওয়া দরকার, সেখানে দেখা যাবে যে ব্যথা নিয়ে তার কোনো এফেক্ট নেই, অত অন্যরা দেখে তাকে ভয় পেয়ে যাচ্ছে। এই যে এক্সেস কম বা বেশি, সেখানে আপনার কি মরবাইড তৈরি হয়। হোম সিকনেসের ক্ষেত্রে তাই। হোম সিকনেসটা যখন কোনো একটা জায়গার মধ্যে এলিমেন্টসটা আসে পরে, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে হোম সিকনেসের পরে এলিমেন্টস আসে। যেমন আমরা সালফারের ক্ষেত্রে কি দেখছি, ইগো। আমরা সালফারের ক্ষেত্রে ইগো দেখেছি যে এ প্রচণ্ড পরিমাণে ইগোকে ব্যালেন্স করার জন্য সে অসুস্থ হয়ে যায়, এলিমেন্টসে চলে যায় আস্তে আস্তে। যখন হোম সিকনেসটা নর্মাল লেভেলে থাকতে থাকতে যখন এটা দীর্ঘমেয়াদী থাকে, তখন তার মধ্যে এলিমেন্টস আসা শুরু করে। এই জন্য এলিমেন্ট ফ্রম হোম সিকনেসের মধ্যেও আমরা ক্যাপসিকামকে পাই, এর সাথে সাথে অন্য মেডিসিনও আছে। তো এতক্ষণ আমরা এই ক্যাপসিকাম নিয়ে আলোচনা করলাম। এখন ক্যাপসিকামের আরও অন্য লেভেলের কিছু বিষয় আমরা আলোচনা করি, আপনাদের ভালো লাগবে। কেননা এই ওষুধটা খুব, আমার মনে হয় খুব যে বেশি ব্যবহার হয় আমাদের ইন জেনারেলি আমার মনে হয় না, তবে ওষুধটা ব্যবহার করার উপযোগী একটা মেডিসিন। এক ধরনের একটা রুব্রিক আছে আমাদের একক, আপনারা দেখছেন কিনা জানি না, এলিমেন্ট ফ্রম ক্যারিসিন অ্যামোরাস, খুব ইন্টারেস্টিং রুব্রিক। একটা মেডিসিন শুধুমাত্র ক্যাপসিকাম, ক্যারিসিন অ্যামোরাস। কখনো দেখেছেন রুব্রিকটার প্রতি খেয়াল করছেন কি মিনিং হতে পারে বা কীভাবে এটিকে আমরা ইউজ করতে পারি আমাদের চেম্বারে? কেউ কি বলবে? কমেন্টসে লিখবেন। ক্যারিসিন অ্যামোরাস, অ্যামোরাসের মধ্যে ক্যারিসিন থাকে কি, কারোর প্রতি টাচ করে। অ্যামোরাস কি, কোন দৃষ্টিভঙ্গি থেকে টাচ করে? একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সাধারণত টাচিংয়ের মধ্যে থাকে একটা ভালোবাসা, মায়া, মমতা, আর এখানে থাকে অন্যের কাছ থেকে সুবিধা নেওয়া। আপনারা অনেক কেসের ক্ষেত্রে এভাবে দেখবেন, ছোট ছোট বাচ্চা, যে বাচ্চাগুলো আন্ডার এজ, এখনও মেয়েদের ক্ষেত্রে, বিশেষভাবে মেয়েদের ক্ষেত্রে আমি বহুবার আপনাদেরকে বলছি যে অল্প বয়সে যে আমাদের ফিমেলদের যে পিসিওডি হচ্ছে, বিভিন্ন ধরনের, আপনার এখানে অনেক লোক ঢুকে গেছেন যারা ফিজিশিয়ান না, নন মেডিকেল লোক ঢুকেছেন আমাদের আজকের আলোচনা, ঠিক আছে? তারা হয়তো শুনে ফ্রেন্ড লিস্টে আছে, ঢুকে গেছে। আসলে এগুলো একমাত্র ফিজিশিয়ানদের সাথেই শেয়ার করা উচিত, কারণ জেনারেল পাবলিক শুনলে তারা অন্যভাবে নিবে। এই জন্য আমাকে অনেক বুঝে সুঝে চিন্তা করে প্রত্যেকটা, তার মানে যেখানে শুধু ফিজিশিয়ান থাকবে, মেডিকেল লোক থাকবে, সেখানে যেমন করে আলোচনা করা যায়, যত ওয়েল ভাবে আলোচনা করা যায়, একদম খোলামেলাভাবে। কিন্তু নন মেডিকেল লোক যখন ঢুকে যায়, তখন একটু আলোচনা করতে গেলে একটু যাচাই বাছাই করে করতে হয়, না হলে এটা আবার অন্যদের কাছে একটা ব্যাড এফেক্ট হয়। এই জন্য আমি সব সময় সব জিনিস খুব চেষ্টা করি যে কম বলার জন্য, আপনারা ইশারা ইঙ্গিতে বুঝে যান। ক্যারিসিন অ্যামোরাস, যখন কেউ খারাপ নিয়তে কাউকে টাচ করে, তার মনে এটা দাগ কাটে, সেখান থেকে তার এলিমেন্টস তৈরি হয়। বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন এটা বর্তমান সময় তো আরও বেশি খারাপ অবস্থা তৈরি হয়েছে, আগে আরও বেশি ছিল। বিশেষ করে বাবা মারা অনেক সচেতন না। শহরে অনেক বাবা মা এখন এডুকেটেড হয়ে গেছে, তারা সচেতন, কিন্তু গ্রামে এখনও সচেতন না। সচেতন না থাকার কারণে এবার টিনের যে মেয়েরা এখন হচ্ছে, এদেরা বিভিন্নভাবে হ্যারেস হয়। এই হ্যারেসটা দেখা যায় না, যে হ্যারেসটা দেখা যায় না, সামাজিকভাবে কোনো ব্লেম নেই, কিন্তু সেটা হ্যারেস।
এটার উপর বিভিন্ন টিভি শো হয় আজকাল, দেখবেন যে ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের টিভি শো করা হয়। এই জন্যই করা হয় কোন কোন সচেতনতা বৃদ্ধির জন্য বাচ্চাদের ক্ষেত্রে। পরবর্তীতে এরা না পারে এটা প্রকাশ করতে, যেহেতু তারা আন্ডার এজ থাকে, তারা অনেক সময় বুঝে না, অল্প অল্প বুঝে তারা। এই যে এটার সুবিধা বেশ কিছু মানুষ নেওয়া শুরু করে, আর এখান থেকে তাদের এরকম কোনো যদি কেস আপনাদের কাছে আসে, তবে এই রুব্রিকের প্রতি আপনারা মনোযোগ দিতে পারেন। এবং এই রুব্রিকের আন্ডারে আপনার ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামকে আপনার রুব্রিকটা আবার বলি এলিমেন্ট ফ্রম ক্যারেসিং অ্যামোরাস। কার কাছ থেকে এসছে রুব্রিকটা? মেডিসিনটা বনিং মেশন থেকে এসছে। নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য একটা মেডিসিন বা একটা রুব্রিক বা একটা আলোচনা। সেই সময়ও তারা এত দূর ভাবছে, প্রুবারের ক্ষেত্রে এই ধরনের একটা চিন্তাভাবনা এসেছে। তাহলে আমরা এতক্ষণ ক্যাপসিকাম নিয়ে যে আলোচনাটা আমরা করলাম আপনাদের সঙ্গে, এই যে চিল, রিফ্র্যাক্টরি এবং ক্লামসি, এবং এর সাথে আমরা হোম সিকনেস, একটা এস্ট্রোবরন নেচার, একটা আপনার পার্টিনেসিটি নেচার, আনস্যাটিসফাই নেচার, এগুলো আপনারা দেখবেন আপনাদের কেস সামনে আসলে, এগুলো দেখবেন। ভুক্তভোগীরা অনেক সময় বুঝেই না, বাবা মারা আপনি যে ভুক্তভোগীর কথা অনেকে জানেই না এটা হচ্ছে। মেডিকেল সায়েন্স অনেকটা ডেভেলপ হওয়ার কারণে, সোশ্যাল মিডিয়া ডেভেলপ হওয়ার কারণে, এগুলো প্রচার হওয়ার কারণে এখন অল্প অল্প বুঝে। আপনার আশপাশে এমন ঘটনা ঘটতেছে, আপনি যদি প্রচণ্ডভাবে মানে অবজারভার না হন, তাহলে বুঝতে পারবেন না কী ঘটতেছে। আপনি হয়তো ভাবতেছেন যে এটা ক্যারেজিং হচ্ছে, এটা অ্যামোরাস ক্যারেজিং যে হয়ে যাচ্ছে এটা আপনি জানেন। আর এই এফেক্ট হচ্ছে এই বাচ্চাটা যখন বড় হয়ে যাচ্ছে, টিএনএস থেকে যখন অ্যাডোলেন্সে যাচ্ছে, তখনই তার মধ্যে কিছু সাইকোলজিক্যাল ওই প্রবলেমের কারণে তার ফিজিক্যাল লেভেলে প্রবলেম আসতেছে। ফিজিক্যালি সে দেখা যাবে যে পিসিএডি হয়ে যাচ্ছে, তার পিরিয়ডিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে তার, হ্যাঁ, তার মধ্যে কিছু আপনার মেল ক্যারেক্টার তৈরি হচ্ছে, তার মধ্যে ইস্ট্রোজেন এবং পোস্ট্রোজেন হরমোনের ইমব্যালেন্স হচ্ছে। এগুলো আপনাদেরকে এই জন্য আমি বলি, হোমিওপ্যাথি মানে ডাক্তারি করার জন্য শুধুমাত্র এই যে ম্যাথমেটিকে পড়লে ডাক্তারি হবে না, হবে যথেষ্ট না। আপনাকে জেনারেল অনেক বিষয় সম্বন্ধে জানতে হবে, অনেক বিষয় সম্বন্ধে জানতে হবে। তাহলে আপনি একটা মেডিসিনকে সহজে প্রেসক্রাইব করতে পারবেন, যেটা আদত শুধু ম্যাথমেটিকা আর রেপার্টরি আর অর্গানন, এটা তো আমাদের বেসিক জিনিস। ওরা তো জানে যে আমরা পণ্ডিত। আর এনিমেন সাহেব অনেক বিষয়ের উপর জ্ঞান রাখতেন বলেই উনি ওনার অর্গাননের পিছনে অনেক মেকানিজম সম্বন্ধে উনি আলোচনা করছেন। আর্ট অফ লিভিংয়ের অনেকগুলো সেক্টর সম্বন্ধে উনি আলোচনা করেছেন। উনি জানতেন, উনি মনে করেন না যেগুলো অন্যদেরকে বলার, উনি তো জানতেন যে যারা এই সিস্টেমে আসবেন তারা অনেক জ্ঞান নিয়ে আসবেন, অনেক পণ্ডিত। কেন, উনি প্রচুর ভাষা জানতেন এবং অনেক ভাষার বই পুস্তক তিনি অনুবাদ করতে গিয়ে পড়া হয়ে যেত তার। তিনি অনুবাদ করে তিনি তো একবার পড়েই নেন, অতএব তার পাণ্ডিত্য ছিল অনেক উচ্চতর। এখন আমরা হয়তো ওই নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে জেনারেল সাইকোলজি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে আমাদের এখন ক্যালকুলেটিং ম্যাথমেটিক্যাল সিস্টেমের ডাক্তারি। কতগুলো লক্ষণ একসাথে মিলে এটাকে অ্যানালিটিক করে একটা মেডিসিন আমরা দিলাম। কিন্তু ব্যক্তি মানুষটার যে পরিবর্তন, হয়তো ব্যক্তি কিছুটা ভালো আছে, হয়তো তার টিউমারটা চলে গেছে, তার ব্যথাটা আগের থেকে কমে গেছে, কিন্তু তার পুরো মানুষটার মধ্যে যে একটা রিদম, একটা হারমোনি, একটা ওয়েভ আসা দরকার, সেটা কিন্তু আসে। ওকে, তাহলে এই পর্যন্তই থাকুক। আমরা ক্যাপসিকাম নিয়ে আরেকদিন ধীরে ধীরে আলোচনা করব। অন্য মেডিসিন আমরা একটু যাই, ঠিক আছে? একটা মেডিসিন লম্বা সময় থাকলে ভালো লাগবে না, আবার আরেকদিনে অন্য আলোচনা করব। আমরা আপনাদেরকে বলেছিলাম যে কাছাকাছি কিছু ড্রাগ, এগুলো খুব ভালো করে জানতে হবে, যেমন পেরিকার, ম্যাগমিউর, এদের মধ্যে কিন্তু খুব মানে সূক্ষ্ম পার্থক্য। 11:17, 10 মিনিট আমরা আলোচনা করে শেষ করি। 10 মিনিট আলোচনা করে আমরা শেষ করি। নতুন ড্রাগ একটা শুরু করব,
এটা কন্টিনিউ করবো আমরা ধীরে 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 লম্বা সময় ধরে আমরা ঝেলবো আস্তে আস্তে। আজকে কেবল কন্টিনিউ শুরু করি আর কি। আচ্ছা, আসি নাই, ঠিক আছে, অন্য একটা ড্রাগ নিয়ে আলোচনা করি, অসুবিধা নেই। আমি চেয়েছিলাম যে আপনাদের সামনে কেলি সাল্প নিয়ে আলোচনা করবো আজকে। হ্যাঁ, কেলি সাল্পের পেপারসটা আসে নাই আজকে, আগামীকাল এটা আমরা শুরু করবো। কেলি সাল্প চিন্তার কোনো কারণ নেই, আগামীকাল ওকে ওকে ঠিক আছে। এখন আমরা বলছিলাম যে হাইওসের কিছু বিষয় আমরা বড়দের ক্ষেত্রে কীভাবে ইউজ হয় সেটা নিয়ে আলোচনা করি। কমন মেডিসিন আমরা প্রচুর ইউজ করি। দেখেন, আজকে যে রুব্রিকগুলো আলোচনা করবো এগুলো একবারে নিউ রুব্রিক। কিন্তু ভিডিও চ্যানেলে ইউটিউবে তো ওর জন্য এডিট করা দরকার, কিন্তু এডিট করার যে আমার সময়ও নাই আর আমার পক্ষে সম্ভবও না, এত ব্যস্ত থাকতে হয় আমাকে যে ইউটিউব পর্যন্ত যাওয়া আমার পক্ষে কঠিন। এই জন্য এডিট করার লোক খুঁজতেছি, যারা এডিট করতে পারে তাদেরকে আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি কিছু রেমুনেশন দিব প্রয়োজনে। এডিট করি কেন, এখানে অনেকগুলো বিষয় আছে, কথা আছে যেগুলো ইউটিউবে যখন যাবে তখন এগুলো বাদ দিয়ে দিতে উচিত। জাস্ট একটা রুব্রিক আমি আপনাদেরকে আলোচনা করি, স্পিস ফাইন, FINE ফাইন, একক মেডিসিন হাইওস। কখনো ভেবেছেন স্পিস ফাইন কেমন করে হবে একটা পেশেন্টের ক্ষেত্রে, হাইওসের ক্ষেত্রে? যেহেতু হাইওস একক এখানে আছে, সে যখন কথা বলে খুব ফাইনলি কথা বলে, ঠিক আছে? হাইওস মেডিসিনটা আপনি কমন প্র্যাকটিসের ক্ষেত্রে হাইওস, এস্টামোনিয়াম, বেলেডোনা, ওপিয়াম, এই যে কমন মেডিসিনগুলো, এগুলোর মধ্যে আপনি 20% পেশেন্টকে আপনি দাঁড় করাই দিতে পারবেন। তার মধ্যে একটা এই হাইওস একটা, এরা অ্যাভেলেবেল আপনার কাছে আসবে। যখন আপনি হার্টকে, যেমন ক্যাপসিকাম, কিন্তু আপনার মানে আপনার চারিদিকে ঘুরবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি তখন তাকে ক্রিওজোর দিয়ে ছেড়ে দেবেন, বেলেডোনা দিয়ে, হয়তো স্টামোনিয়াম দিয়ে ছেড়ে দেবেন, অথবা সিনা ক্যামোমিলা দিয়ে ছেড়ে দেবেন। এই জন্য এই মেডিসিনগুলো যখন আপনি ক্যাপসিকাম শিখে যাবেন তখন আপনার প্রেসক্রিপশনের একটা রেঞ্জ বেড়ে যাবে এবং আপনি মানে অ্যাডভেঞ্চার করবেন, একটা স্ট্রাগল করতে শুরু করবেন। আর এই সর্বনাশ, এই ধরনের ক্ষেত্রে আমি এই মেডিসিন দিয়ে এইভাবে ভালো করে ফেলেলাম। আর হাইওস কিন্তু খুব একটা কমন মেডিসিন, কিন্তু খুব একটা স্পেশালিটি কিছু না, এটা নর্মালি আমি প্রেসক্রিপশন করে বলতে পারি। কিছু ব্যতিক্রম হাইওসের কেস আসবে, পিকুলিয়ার কেস আসবে, যেটা হয়তো বা আমরা কমন রুব্রিক দিয়ে হাইওসকে চিনি না, বা হাইওসের কমন যে ক্যারেক্টার আছে এর থেকে একটু ভিতরে বা একটু বাইরে। স্পিস ফাইন এর সাথে পরের রুব্রিক যদি আমরা দেখি, ডিলিরিয়াম, রিপ্রোসফুল, লাইকো এবং হাইওস। স্পিস ফাইন তো বুঝতেছেন, আমি এগুলোর মেটাফরিক্যাল আলোচনা করব পরে। আগে আপনাদেরকে একটা কমন আলোচনা চাই। স্পিস মানে হলো কথা বলে খুব সুন্দরভাবে, ফাইনলি। ফাইন আমরা বলি না, ফাইন ক্লথ মানে মসৃণ, সূক্ষ্ম এবং হাতে দিলে মানে কাপড়টা এরকম। সাধারণত কাপড়ের মধ্যে কী থাকে, একটা উঁচু নিচু ভাব থাকে কাপড়ের মধ্যে, মাঝে মাঝে দেখবেন যে গুটলি গুটলি ভাব থাকে, বা হাত দিয়ে ধরে দেখবেন কোনো একটা থান কাপড়। কিন্তু যখন ফাইন যে কাপড়টা তৈরি হবে সেটা কিন্তু অনেক 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 মোলায়েম, সফট, এবং হাতে দিলে মনে হবে না যে আপনার হাতের মধ্যে, হাতের যে শেপ, আঙ্গুলের যে শেপ, আঙ্গুলের যে আপনার মনে করেন যে লংজিভিটি, এর সাথে ও মিশে যাবে। এটাকে বলে স্পিস। মানে এত সুন্দরভাবে ফাইনলি আপনার সাথে কথা বলবে, আপনার ভালো লাগবে ব্যক্তিকে, হাইওস ব্যক্তিকে খুব ভালো লাগবে। এরপরে আছে ডিলিরিয়াম রিপ্রোসফুল।
ডিলিরিয়াম অর্থ হলো যে নর্মাল লেভেল থেকে সরে যাওয়া, হাটকে চলা। এই লেভেলটা দীর্ঘ সময় থাকে না বলি ডিলিরিয়াম। আর দীর্ঘ সময় যদি থাকে তাহলে তাকে আমরা বলবো ইনসেন, ম্যাড, ক্রেজি। ক্রেজির মধ্যে থাকবে একটা এগ্রেসিভ কন্ডিশন, ধ্রিম দ্রাং ভাঙচুর। বাট ডিলিরিয়ামটা সামান্য সময়ের জন্য, যেমন গাড়ির চাকা যখন কাদার মধ্যে আটকা পড়ে তখন গ্রর করে, এটা কিন্তু বেশি সময় থাকে না, কিছু সময় পরে তাকে ওখান থেকে সরাই দিলে সে আবার নর্মাল ট্রাকেই চলতে থাকে। এই ডিলিরিয়াম রিপ্রোচফুল, ভর্সনা করে, তিরস্কার করা, রিপ্রোচ করা। ডিলিরিয়াম কেন এটা তুমি করলা, কেন এটা করলা, তোমার কি কোনো বুঝ নাই? এটা ওয়াইফের ক্ষেত্রে হতে পারে, অথবা সাবঅর্ডিনেটের ক্ষেত্রে হতে পারে, দোকানের কর্মচারীর ক্ষেত্রে হতে পারে। এই ধরনের নেচার হাইওসের নর্মাল লাইফে চলতে চলতে কোনো না কোনো সময় মাঝে মাঝে এই ধরনের, ওই যেমন আপনারা হার্টের যে রিদমগুলো দেখছেন, এভাবে একটা করে ডিও, সেখানে যদি চলতে চলতে করে একবারে একই লেভেলে চলে, তাহলে ওইটা তার জন্য ডিলিরিয়াম। কেন? ও মেইন ট্রাক থেকে সরে গেছে। হার্টের যে ট্রাক থাকে সাধারণত, সে ওয়েভ থেকে সে সরে গেছে, এটাকে বলে আমরা ডিলিরিয়াম। আবার সে আবার নর্মাল রেঞ্জে চলে আসে, রিপ্রোচফুল করে, অন্যকে রিপ্রোচ করে। ডিলিরিয়াম ইজ কল্ড তিরস্কার দেওয়া, খিস্তি দেওয়া। এই কী করছিস, কী করিস, কিছুই বুঝিস না। বিশেষভাবে পরিবারের লোকদের সাথে বা তার সাবঅর্ডিনেটদের সাথে তার লিমিটেড জায়গার মধ্যে এই ধরনের আচরণ হাইওস করে। এখন আসি, আস্তে আস্তে কেস নিয়ে আলোচনা করি। পুরুষ রোগী ডাক্তারের সামনে খুবই সুন্দরভাবে কথা বলে, কিন্তু যেহেতু ওয়াইফ পূর্বে থেকে আপনার পেশেন্ট, এই ডাক্তারের পেশেন্ট, ওয়াইফ বলে যে আমার হাজব্যান্ডের ঘরের নেচার শুনলে আপনি ডেঞ্জারাস, যার আচরণ খুবই ডেঞ্জারাস। ঘরে খুব রাগ দেখায়, সব কিছু ঠিকভাবে চায়, ঠিক জায়গায় রাখতে চায়। কম বেশি হলে গালাগালি করে, ওয়াইফকে মারে, বলে এবং থ্রেট করে তোকে তালাক দিয়ে দিব, তোকে বাদ দিয়ে দিব, কিন্তু দেয় না। ওয়াইফ দেখতে সুন্দরী, হাজব্যান্ডের ইনকাম কম, ওয়াইফের ইনকাম বেশি, ওয়াইফ জব করে। হাজব্যান্ড যখন আমার ওয়াইফ সব কিছু ঠিকভাবে করে না, আমার সমস্যা অ্যাসিডিটি শুরু হয়। মানে সে চায় ঘরের মধ্যে, মানে এরা কি হয়, ওই যে হাইওসের মেইন ক্যারেক্টারের মধ্যেই চলে গেছে। হাইওসের মধ্যে একটা কী দেখবেন, ডাউটফুলনেস, সাসপিসিয়াসনেস। সে কাউকে বাহ্যিকভাবে দেখাবে, সবাইকে বিশ্বাস করে, কিন্তু মেইনলি তার ভিতর থেকে, দিল থেকে কাউকে সে, সবাইকে সে ডাউট করে। এখানে সে ওয়াইফকেও ডাউট করে, যেহেতু ওয়াইফ দেখতে, সে ভাবে যে ওয়াইফ যেহেতু জব করে, আমার ওয়াইফ দেখতে সুন্দরী। হাইওস হাজব্যান্ডরা হইলে তখন সে সবসময় মনে করবে যে, সে ভাবে যে ওয়াইফকে সবসময় ডোমিনেশনের উপর রাখতে হবে, ওয়াইফের সাথে সবসময় রাগারাগি করে, খারাপ ব্যবহার করে ওয়াইফকে ঠিক রাখতে হবে, বা এই সবসময় থ্রেট দিতে হবে যে তোকে বাদ দিয়ে দেবো, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মানে এটা করলে কী হবে, ওয়াইফ অন্য লোকের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে না পারে। কিন্তু তার মাথার মধ্যে এটা এরকম কোনো রিজনেবল কজ দেখাইতে পারে না, এইরকম তার মাথার মধ্যে ঢুকতে থাকে। এগুলো কিন্তু তার ওয়াইফরা বলে, যেহেতু ওয়াইফ আপনাকে আগে জানাইছে, এই জন্য আপনি বুঝতেছেন। সে নিজেকে ইনফিরিটি, রাগ দুটো কারণে মানুষ হয়। এক হলেও তার পাওয়ার বেশি থাকে, অথবা সে ইনফিরিটি কমপ্লেক্সে পড়বে। ঠিক আছে, ইনফিরিটি কমপ্লেক্সে যখন মুড়ি বুঝে, তখন সেই তার যে কাছের যে যারা আছে, যাদের মধ্যে রাগ প্রয়োগ করতে পারে, সেই পাওয়ার তখন এখানে। এখন পৃথিবীতে একমাত্র ওয়াইফ যতই শিক্ষিত হোক, জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হোক, হাজব্যান্ডের সাথে ওয়াইফের উপরে রাগ করা যায়, আর কারোর উপরে রাগ করা যায় না। লজিক্যালি রাগ করতে গেলে সমস্যা আছে। তাহলে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড সবসময় ওয়াইফকে সব কিছুই, হাজব্যান্ডের কথা হলো যে আমার ওয়াইফ ডাক্তার আমি যেমনভাবে চাই ঠিক সেভাবে সব কিছু সে করে না। ঘরে আসতে দেখা যাবে সে সব উল্টাপাল্টা, এখানে একটা ওখানে একটা। আমি সব কিছু নিয়ম মাফিক চাই। আমি চাই যে সকালের নাস্তাটা এই টাইমে খাক, রাতে সবাই আমরা ডিনার এই সময়ের মধ্যে শেষ করি। এগুলো যখন আমার কাছে হয় না, তখন আমি প্রচণ্ড রাগ হয়। এই রাগ হলে আমার অ্যাসিডিটি বাড়ে। এখানে রুব্রিক হবে ডিলিউশন, ইনজুরি বিং ইনজুর সারাউন্ডিং বাই হিস। আপনার সামনে যখন বসে আছেন, আপনি ভাবতেছেন যে এই মানুষটা কি এরকম হতে পারে। ওয়াইফের কথার ভাষ্যের সাথে যদি মিলান, সেই ডিলিরিয়াম লেভেলে থাকে, ঘরে গেলেই গালাগালি, ঝড়গাঝাটি, মারামারি, পিটাপিটি, বিভিন্ন ধরনের এবিউসিভ ল্যাঙ্গুয়েজ
বাচ্চাদের সাথে এবং ওয়াইফের সাথে করলে বাচ্চাদের উপর যায়। কিন্তু ডাক্তারের সঙ্গে দেখি মনে হবে যেন এর মতো জেন্টেলম্যান খুব কম জায়গায় পাওয়া যাবে। ওকে, কতটা যায়। কিন্তু পেশেন্টকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার এই সমস্যাটা কী কারণে হয়, বলে যে ডাক্তার সাহেব আমি যখন সংসারে গিয়ে দেখি সব কিছু উলটপালট, তখন আমার মাথাটা ঠিক থাকে না, তখন আমি উল্টাপাল্টা করা শুরু করি, গালাগালি করি, রাগারাগি করি, তখন আমার সমস্যা শুরু হয়। এটাই হলো সারাউন্ডিং দ্বারা ইঞ্জুরি হচ্ছে। ডিলিউশন ইঞ্জুরি বিং ইঞ্জুর সারাউন্ডিং বাই, এখানে মেডিসিন খুব কম, 3টা মেডিসিন মেবি। এই সারাউন্ডিংটা কি বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে বলতে পারে। এটা পরিবার হতে পারে, অথবা এনভায়রনমেন্ট হতে পারে, অথবা আমার যেখানে আমি থাকি তার আশপাশের জায়গা হতে পারে, জেনারেল এনভায়রনমেন্ট হতে পারে। এখানে মশা বেশি হতে পারে, এখানে আপনার মনে করেন যে ড্রেনেজ লাইন ঠিক নাই, সেজন্য সমস্যা হতে পারে, এখানকার ওয়েদার ভালো না। আমি যখন আমেরিকায় কানাডায় গিয়েছি, সেখানে ওয়েদার খুবই মাইনাসের, ওয়েদারটা আমাকে অ্যাডজাস্ট করেছে না। অর্থাৎ সারাউন্ডিংকে যখন কোনো ব্যক্তি ব্লেম করে, অর্থাৎ সারাউন্ডিং দ্বারা যখন সে ইনজুর হয়, তখন আমরা এই রুব্রিককে ইউজ করতে পারি। ডিলিউশন ইঞ্জুর সারাউন্ডিং বাইস, 3টা মেডিসিন। একটা হলো নেজা লেকে, আমরা নেজা নিয়ে আলোচনা করব। নেজা কিন্তু এই সময় করোনা ভাইরাসের সময় ভালো কাজ করে, এবং আমি কী করছি এটা বলার দরকার নেই। হ্যাঁ, আপনাদেরকে খুব ইমিডিয়েট আমি যে কোনো দিন নেজা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। আমাদের পুরনো লোকরাদেরকে সাথে আমি করেছি নেজা, আপনাদের সাথে আলোচনা করলে আপনারা বুঝবেন যে এই পিরিয়ডে নেজার কত দরকারি। তাহলে পেশেন্ট যখন এরকম কোনো জিনিসকে ব্লেম করবে, হায়োস, ল্যাকেসিস, নেজা হবে, এই 3টা মেডিসিন একটা হবে। অর্থাৎ এখানে ওয়াইফের যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার ছিল ঘরে, ওই পরিবেশ না থাকার কারণে সে তার রাগ হয়ে যায়, রাগ হলে তার অ্যাসিডিটি বাড়ে, শেষ। আমার ওয়াইফ, আমার বাচ্চা আমার কথা শুনে না, তখনই আমার রাগ হয়। অ্যাঙ্গার কন্ট্রাডিকশন, যখন তারা কন্ট্রাডিক্ট করে আমার সাথে, তখন আমার রাগ হয়। আমার ওয়াইফের জন্য আমার এত সমস্যা, ডিলিউশন রং সাবার রং হিস। এই হায়োস রুগীরা দেখবেন, হায়োস রুগীদের ওয়াইফের সাথে সমস্যা কেন? ওয়াইফ 1 নম্বর কথা হলো যে জব করে, হয়তো স্কুলে। কয়দিন আগের ঘটনা একটা আমি আপনাদেরকে বলি, অনেক দিনই মিডিয়াতে বলো, ওরা আবার এই ফেসবুকের সাথে আছে, হয়তো শুনে বলবে। ছেলেটা মানে একটা আপনার কর্পোরেট কোম্পানিতে চাকরি করে, বেতন পায় মাত্র সর্বোচ্চ মিলে ডিলে মনে হয় 18-20 হাজার টাকা। তো অনেক দিন থেকে সে বিয়ে করতে পারে না, শেষ মুহূর্তে সে একটা প্রাইমারি স্কুলের, সরকারি প্রাইমারি স্কুলের টিচারকে বিয়ে করে, যে কোনো কারণে বিয়ে করে। ওই মেয়েটার আপনার বেতন কত হবে? 30-35 হাজার টাকা, আমার মনে হয় তারও বেশি হবে। এখন এই ছেলেটা যদি এই বউটা সুন্দরী হয়, 1 নম্বর হচ্ছে তার চেয়ে বেশি আয় করে, সংসারে কন্ট্রিবিউশন ওয়াইফের বেশি, তো ওয়াইফের রাগ থাকবে বেশি, ওয়াইফের মতো চলবে। আবার সে আবার ভাবে যে সারাদিন তো বাইরে থাকে, কত লোকের সাথে তার অ্যাফেয়ার আছে, এটা বলা মুশকিল। এই হায়োস, এইসব জিনিস সব জিনিসটাকে হায়োস নিজের জন্য নিজের অসুস্থতা তৈরি করে। হায়োস নিজের অসুস্থতা তৈরি করে। সে তার অসুস্থতার জন্য তার সারাউন্ডিং খুব কম দায়ী, 10% দায়ী, 90% সে নিজে দায়ী। সে সাসপেক্ট করতেই থাকে, ডাউট করতে থাকে, তাই তার মধ্যে মেন্টাল সবসময় ইরিটেট থাকে। নিশ্চয়ই দাবু আজকে তো আমার ওয়াইফকে আজকে খুব ভালো দেখা যাচ্ছে, নিশ্চয়ই আজকে তার কোনো বয়ফ্রেন্ডের সাথে অনেক সময় কাটিয়েছে, তাই না? এই স্কুলে গিয়ে কী আর পড়ায়, চাই তো অন্য কলিগের সাথে গল্প করে। এইসব জিনিসগুলো সে নিজের মধ্যে একটা ইমেজ, এটা দেখবেন যে কমপ্লেনিং ইমাজিনারি জিনিস নিয়ে সে ভাবে, বাস্তবতার সাথে কোনো মিল নেই। আমি সুন্দরভাবে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। এবং সে মনে করে তার ওয়াইফ তার অসুস্থতার কারণে, অথচ ওয়াইফ তার সংসার চালায়, অথচ ওয়াইফ যদি তাকে সাপোর্ট না দেয়, এখন যে ব্যক্তি সাপোর্ট দেয় তার তো রাগ একটু বেশি থাকতেই পারে, বা তার কোনো একটা নেচারগত দিক থেকে সে একটু রাগি হইতে পারে, একটু খিটখিটে হইতে পারে, রান্না ঠিকমতো সময় পায় না করতে, মনোযোগ দেবে, এটা থাকবে। এটা যদি আপনি নর্মালি নেয় কোনো ব্যাপার না, কিন্তু যখন একটু এদিক ওদিক হচ্ছে, সে গিয়ে সেখানে কী করে, পটাপট কন্ট্রাডিকশনের কারণে সে পটাপট কী করে, তার যেই এবিলিটি পাওয়ার, এটাকে সে প্রয়োগ করা শুরু করে, যার কারণে সে নিজে অসুস্থ হয়ে থাকে আর সাসপেক্টের মধ্যে সবসময় থাকে। সেভাবে তার অসুস্থতার জন্য তার ওয়াইফ দেয়।
ডিলিশন, রং সাপার, রং ইয়েস। যখন খারাপভাবে কথা বলে, রাগ হয়, আমার অ্যাসিডিটি, হেডেক শুরু হয়ে যায়। এলিমেন্ট ফ্রম রুডনেস অফ আদার। এখানে রুডনেস আদার বলতে একজন ব্যক্তি, এখানে ওয়াইফ, অন্যরা হতে পারে। এখানে মেডিসিন তো শুধু হাইস না, অনেক মেডিসিন আছে, বিভিন্ন ধরনের বিভিন্নটা। যখনই কোনো রুট ব্যবহার, তুমি ওয়াইফ বলে যে আরে কোনো কাজ কাম নাই তোমার, খালি ঘরে আসলে খালি এই নিয়ে ব্যস্ত, তুমি খালি এই পাগলামি করবে, পাগলামি তোমার ঠিক হবে না, ওয়াইফ এটা বলতেই পারে। এই আরও হচ্ছে তেলে বেগুনে চলে গেল, আস্তে আস্তে তার অ্যাসিডিটি, হেডেক, এগুলো নানান ধরনের প্রেশার বেড়ে যায়। আমি চাই সব কিছু নিয়ম মাফিক করুক, ঘরের চলুক, ঠিক জায়গায় সব কিছু ঠিকভাবে করুক। এটা হলো কশাস এবং কেয়ারফুল। সে সব কিছু চায় একটা নিয়মের মধ্যে, সব কিছু একটা ডিসিপ্লিন চায়। এই ডিসিপ্লিন আবার নাকসের মতো না, এই ডিসিপ্লিন হলো অন্যকের কাছে সে ডিসিপ্লিন চায়, নিজে ডিসিপ্লিন হয় না। আর্সেনিকের মতো আবার ডিসিপ্লিন না, এই ডিসিপ্লিনের পিছনে ডাউটনেস আছে। সে অন্যকে ইনভলভমেন্টে রাখতে চায়, তার পাওয়ারকে সে ব্যবহার করতে চায় এখানে। তাই বলে বাইরে ডিসিপ্লিন চায় না সে, ঘরের যেখানে সে তার পাওয়ার ইউজ করতে পারে সেখানে সে ডিসিপ্লিন চায়। ডাক্তার সাহেব আমার ইনকাম নাই, আমি এত টাকা দিয়ে চিকিৎসা করতে পারবো না, যেহেতু ওয়াইফ ইনকাম বেশি, তার ইনকাম কম, এই জন্য সে আসে আগেই বলবে আপনাকে, ডাক্তার সাহেব আমার কাছে কিন্তু এত টাকা পয়সা নেই, আমার থেকে ফি কম নিতে হবে। আসলে তার ইনকাম কম, আমার থেকে টাকা কম নিতে হবে। এখানে যদি সে ওয়াইফের দিকে তাকান, তাহলে ওয়াইফের টাকার অভাব নেই, সে ইচ্ছা করলে ডাক্তারের চিকিৎসা করার জন্য ওয়াইফ থেকে সে 1000 টাকা নিয়ে আসতে পারে। সে মনে করতেছে যেহেতু আমি আমার ইনকামের দিয়ে এই চিকিৎসা, ডাক্তার যদি আমার 1000 টাকা ফি করে বা 50 টাকা 500 টাকা চা আমার পক্ষে দেওয়া সম্ভব না, এখানে সে আগে সারেন্ডার করেছে। এরকম রুগী যদি আপনি পান, 3টা রুটিন নেবেন: ট্রুথ টেলিং দ্য প্লেন, টকিং বিজনেস, অ্যাভারিস। ট্রুথ টেলিং দ্য প্লেন, টকিং বিজনেস, অ্যাভারিস। ঠিক আছে? রুগী ডাক্তারের সামনে যে আচরণ করে, মনে হচ্ছে খুবই সম্মান দেখাচ্ছে আপনাকে, তার মধ্যে একটা কে থাকে, একটা টিমিডিটি ভাব, কনফিডেন্সের অভাবের মধ্যে থাকে সে সবসময়। তার মধ্যে দেখবেন আইএস রুগীরা আপনার সামনে যখন বসবে, খুব সম্মান দেখাচ্ছে আপনাকে, খুব সম্মান দেখে কথা বলবে। তাই বলে সালফারের মধ্যে কিন্তু সম্মান দেখায়, কিন্তু তার মধ্যে কিন্তু টিমিডিটি নেই এবং কনফিডেন্সের অভাব নেই। সে কনফিডেন্ট লোক, সে হোপফুল লোক, পজিটিভ লোক, অপটিমিস্টিক লোক। আপনার অপটিমিস্টিক কম থাকতে পারে, সে না, তার অপটিমিস্টিক আপনাকে দিয়ে দিবে সালফার। কিন্তু হাইওসের ক্ষেত্রে একটা রেভারেন্সের মধ্যে একটা টিমিডিটি ভাব থাকবে, একটা কনফিডেন্সের অভাব, একটা যেন একটা মানুষ দেখেই মনে হবে যেন এই মানুষটা ওই লেভেলের কনফিডেন্স থাকলে তো পেশাগত জীবনে সে ভালো করতে। কারণ তার দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ একই জায়গায় লেখাপড়া করছে, ওয়াইফ অনেক ভালো জায়গায় চলে গেছে, হাজব্যান্ড যেতে পারে। এটা হলো শুধু সার্টিফিকেট থাকলে না, কনফিডেন্স না থাকলে পেশাগত জীবনে অনেক ভালো করা যায় না। তাহলে এখানে আমরা রেফারেন্স ফর দোজ অ্যারাউন্ড কনফিডেন্স অফ সেলফ কনফিডেন্স, টিমিডিটি বেসফুল, এই জাতীয় রুব্রিক নিলাম। এগুলো সাপোর্টিং রুব্রিক, এগুলো দিয়ে আপনি কোনো কেস দাঁড় করাতে পারবেন না। অন্য মূল রুব্রিকটা থাকলে তখন আপনি এই হাইওসটা করতে হলে অন্য কারো কাছ থেকে ইনফরমেশন পাইতে হবে। ঘরের মা ইনফরমেশন দিবে যে আমার ছেলের অবস্থা তো ডাক্তার সাহেব বুঝেন, ভয়ঙ্কর। আপনার সামনে যখন আসবে তখন তাকে দেখে মনে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র এবং জেন্টেল মানুষ এই একজন। এটাই হলো স্পিচ ফাইট। আর যখন ঘরে যখন থাকে তখন তাকে ডিলিরিয়াম, রিপ্রোচফুল, সবসময় অন্যের দোষ ত্রুটি এগুলো সে দেখবে, ডিলিরিয়াম স্কল্ড এবং গালাগালি করবে, এটা করো নাই, এটা করো নাই, তোমরা এটা এইভাবে রাখো নাই। এই হলো টোটাল তার পিকচার। তো আজকে আমরা হাইওসের মোটামুটি একটা ছোট্ট জায়গা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা আগে যে হাইওস জানেন তার সাথে এটাকে অ্যাড করে দেবেন, তাহলে কী হবে, আপনাদের হাইওসের মানে অবস্থানটা আর একটু রিচ হবে। তবে আমরা আজকে আর বেশি আলোচনা করব না, সময় আমাদের হাতে নেই, আমরা মোটামুটি সময় শেষ করে ফেলছি। যদি কারো কোনো জেনুইন কোনো কোয়ারি থাকে তো আমাকে লিখে দিতে পারেন, আমি 1-2 মিনিট আলোচনা করে শেষ করে চলে যাব। কালকে আবার আল্লাহ চাইতো আমরা ঠিক ওই সময় উপস্থিত হব। আর এগুলো বিষয় নিয়ে ব্যাপারটা হলো অনেক কঠিন, তো অনেক বেশি পরিমাণে আমাদের ব্রেনের এক্সারসাইজ করতে হবে। আমরা তো আসলে সবাই ব্যস্ত মানুষ, বিভিন্ন কারণে পেশাগত মানে অনেক আগের থেকে আমরা প্র্যাকটিস শুরু করি। যেখানে যদি একেবারে একদম নতুন যারা হোমিওপ্যাথিতে এসেছে স্টুডেন্ট, তাদের হাতে যথেষ্ট, আমরা অধিকাংশই চাকরিজীবী বা অন্য পেশার যখন অর্থ ইনকামের দরকার তখন হোমিওপ্যাথি আমরা ডাক্তারি শুরু করি। যার কারণে হোমিওপ্যাথিতে অনেক বেশি
এই কনসেন্ট্রেট করতে পারি না, অনেক বেশি নলেজের দিকে আমরা ছুটতে পারি না। আর যারা একেবারে শুধুমাত্র স্টুডেন্ট, মানে তাদের অর্থনৈতিক ব্যাকআপ আছে, তারা যদি এই জিনিসগুলোর প্রতি আরও মনোযোগ দিয়ে শিখতে পারবে। কিন্তু এখন আমি প্র্যাকটিসই করব, চেম্বারে চালাই, সেখানে দেখা গেলো 8-10 ঘন্টা, 4 ঘন্টা 6 ঘন্টা সময় চলে যাচ্ছে, পরিবারের সময় দেওয়া লাগে, বাচ্চা কাচ্চা আছে, স্কুল কলেজ আছে, সেগুলো দেখা লাগে। এরপরে পড়ার সময় কোথায়? এরপরে 1 ঘন্টা 1/2 ঘন্টা সময় পেলে সেখানে আবার দেখা যাবে যে পড়তে বসলে নানান চিন্তা চলে আসতেছে। কালকে কি হবে, কাল অমুক জায়গায় কত টাকা দিতে হবে, বিল্ডিং করতে হবে, বাড়ি করতে হবে। এখানে যাদের কোনো পিস্টান নাই, মানে এখনও তারা ব্যাকআপ পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে, এদের জন্য এগুলো গবেষণা করা এবং এগুলোকে 5টা বছর যদি, কমপক্ষে 2 বছর যদি সে লেগে থাকে ঠিকভাবে, তাহলে তার আমার মনে হয় না যে খুব খুব কষ্ট হবে প্র্যাকটিস করার জন্য, এবং তার কোনো দিকে তাকানোর দরকার নেই। সে প্র্যাকটিসে একটা জায়গায় তৈরি করে ফেলবে নিজে, সে মনে করবে যে আই এম স্যাটিসফাইড। কারণ আপনি যখন প্র্যাকটিস ভালো হবে, আপনি যখন মোটামুটি নিজের একটা, তখন তো আপনি সময়ই পাবেন। কোথায় আপনি এক্সট্রা সময় ব্যয় করবেন, এখানে যাবেন, ওখানে যাবেন, ক্যাম্প করবেন। এগুলো ক্যাম্প করে আপনি কয়টা রুগী ভালো করতে হবে? ভালো হবে না। অনুমানের উপর রুগীর ওষুধ দিয়ে দিচ্ছে, এর মধ্যে হয়তো কিছু রুগী ভালো হয়ে গেল, আর কিছু অনেক মানুষের ভালো হবে না। যখন আপনি তখন চ্যালেঞ্জিং কেসগুলো করতে পারবেন, যে কেসগুলো আসলেই হোমিওপ্যাথির জন্য মানে সাধারণ অনেকের জন্য অসম্ভব। তো সে ধরনের চ্যালেঞ্জিং কেসগুলো আপনার কাছে আসলে আপনি সেটাকে ওভারকাম করা সহজ হবে। পার্সোনালিটি যত বেশি আমরা বুঝতে পারবো। তো এই জন্যই আমাদের প্রচেষ্টা, আমরা চেষ্টা করছি। জানি না আমাদের এই জার্নি কতটুকু আমরা সফল হতে পেরেছি বা সফল হব, তাও আমরা সবসময় আশাবাদী, হোপফুল, যে সালফারের মতো আমরা সবসময় হোপফুল যে অবশ্যই আমরা আমাদের মানে যেখানে আমরা যেতে চাই বা যা আমরা চাই সেই জায়গায় হয়তো যেতে পারবো। এই জন্য আমাদের সাথে সঙ্গী সংখ্যা খুবই কম থাকবে, যেহেতু এখানে কোনো টিপসের কোনো ব্যাপার স্যাপার নাই, সঙ্গীর সংখ্যা একেবারেই কম থাকবে। তো এই অল্প সঙ্গী নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আপনাদের যে কোনো পরামর্শ বা আপনাদের কোনো আলোচনা যদি করতে চান সেটাও বলবেন। আপনারা কোনো দিন আমি করলাম না, সেদিন আপনারা করলেন, আমি শুনলাম, হয়তো ফেস টু ফেস কথা বলা যাবে না। যদি আপনারা মনে করেন যে না, আমি আজকে, আপনারা যদি মনে করেন যে না, আমি এই বিষয়ে একটু ভালো ডিসকাস করতে চাই, ওকে, ওয়েলকাম। সেদিন রাতে আলোচনা আমি করলাম না, আপনারা করলেন, আমি শুনলাম, শ্রোতা হিসেবে এইভাবে আপনার প্রস্তাব আমি দিলাম আপনাদেরকে। যদি কারো এরকম ইন্টারেস্ট হন করবেন। তবে প্রত্যেকের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে এত প্রচেষ্টা, এত চেষ্টা, এটাকে যাতে বৃথা না যায়, একবারে বৃথা না যায়, এই জন্য একটু দয়া করে একটু পরিশ্রম করে কাজে লাগান। ইনশাল্লাহ আমি আশাবাদী যে সফল হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, অনেক রাত হয়ে গেল, আমাদের সবাই হাতে কম। আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে, কোনো একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর যে বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে বা গত কয়েকদিন আগে আলোচনা হয়েছে, কোথাও যদি আপনার কোনো কোয়েরি থাকে, কোনো বিষয়ে আপনি কনফ্লিক্ট হয় বা বুঝতে অসুবিধা হয়, আবার রিটেন করবেন, আমি চেষ্টা করব বলার জন্য। আল্লাহ হাফেজ।